তো আজকে হচ্ছে 7 সেপ্টেম্বর 2024। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের 26তম ক্লাস এবং দণ্ডবিধির ষষ্ঠ ক্লাস। আজকে আমরা আলোচনা করব অপরাধের প্ররোচনা বা অপসহায়তা অ্যাবেটমেন্ট, ধারা 107 থেকে 120 পর্যন্ত। তো আমরা শুরুর দিকে পড়েছিলাম পরার্থ দায়। পরার্থ দায় হচ্ছে যে যে কাজটার জন্য, যে কাজ করে নাই, করছে একজন বা তার একজনও দায়ী হতে পারে, একজনের কর্মের জন্য আর একজন দায়ী হতে পারে। পরার্থ দায় সংক্রান্ত বেশ কয়েকটা ধারা আমরা পড়েছিলাম। সর্বপ্রথম ছিল 34 অভিন্ন অভিপ্রায়, এরপরে ছিল 149 সাধারণ উদ্দেশ্য, 109 হচ্ছে প্ররোচনা, 120 খ এটা হচ্ছে অপরাধজনক ষড়যন্ত্র, 393 খুনসহ ডাকাতি। এইগুলাই মোটামুটি ছিল হলো আপনার পরার্থ দায় রিলেটেড ধারা। তো আজকে আমরা পড়বো হচ্ছে অপরাধের প্ররোচনা বা অপসহায়তা। এটা হলো যে যখন, এটাকে ইংরেজিতে বলে অ্যাবেটমেন্ট, এই বানানটা দেখেন ABETMENT, অ্যাবেটমেন্ট। তো এই অ্যাবেটমেন্ট ছাড়া আর একটা বানান আছে অ্যাবেটমেন্ট, সেটা হলো ABATEMENT। স্ক্রিনে আমি লিখেছি দেখেন। এই অ্যাবেটমেন্ট মানে হচ্ছে বাতিল। বাতিল, ABATEMENT, এই অ্যাবেটমেন্ট মানে হচ্ছে বাতিল। আর ABETMENT, এই অ্যাবেটমেন্ট মানে হচ্ছে প্ররোচনা সহায়তা, প্ররোচনা বা সহায়তা। তো প্ররোচনা বা অপসহায়তা কাকে বলে? যখন একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে কোনো অপরাধের জন্য প্ররোচনা করে। যে বিকাশ বলল সুমন সেনকে যে সুমন সেন তুমি গিয়ে অমুক রে গিয়ে একটা থাপ্পড় দাও, বা অমুকের হাড় ভেঙে দাও, হাত ভেঙে দাও। তো সুমন সেন কাজটা করুক বা না করুক, এই যে যে বিকাশ যে খারাপ কাজের জন্য যে প্ররোচিত করলো, বিকাশ এখানে দণ্ডিত হবে কিসের জন্য? প্ররোচনার জন্য। তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে এই জায়গায় প্ররোচনার জন্য সর্বনিম্ন দায়ী করা যায় একজনকে, আর সর্বোচ্চ তো কোনো সীমাবদ্ধতা নেই। তো আমরা দেখেন, আমরা চলে এসি অপরাধের প্ররোচনা বা অপসহায়তা অ্যাবেটমেন্ট অর্থ। অপরাধী এবং অপরাধ সংগঠন, অপরাধী এবং অপরাধ সংগঠন করতে সাহায্যকারী আইনের চোখে সমানভাবে দোষী। ধারা 107 থেকে 120 পর্যন্ত অপরাধের প্ররোচনা বা অপসহায়তা অ্যাবেটমেন্ট সম্পর্কে আলোচনা করা হয়েছে। যে লোক অপরাধ সংগঠন করতে সাহায্য করে তিনি দুষ্কর্মে, আন্ডারলাইন করেন, তিনি দুষ্কর্মের সহায়তা করেন। অর্থাৎ যদি কেউ আর একজনকে কোনো অপরাধ সংগঠনে সহায়তা করে তাকে বলে দুষ্কর্মের সহায়তাকারী, প্ররোচক বা অপসহায়তাকারী। ইংরেজিতে বলে কি? অ্যাবেইটার। অর্থাৎ মূল যে ব্যাপারটা সেটাকে বলে প্ররোচনা, আর প্ররোচনা যে দেয় তারে বলে প্ররোচক। যে খুন করে তারে বলে, ব্যাপারটারে বলে খুন, আর যে খুন করে তারে বলে কি? খুনি। ঠিক একই ভাবে মূল যে ব্যাপারটা এটারে বলে 107 ধারায়, 107 ধারায় বলা হচ্ছে প্ররোচনা। অপরাধটার নাম প্ররোচনা, সংজ্ঞা দেওয়া হয়েছে 107 ধারায়। আর প্ররোচনা যে দেয় তাহলে তাকে বলে প্ররোচনাকারী, এটা বলছে কত ধারা? 108 ধারা। আচ্ছা, এখন আমরা উপাদান আসি। দেখেন, কোন অপরাধ সংগঠনের আগে অপরাধ সংগঠনের জন্য গোল দেবেন, তিন ভাবে প্ররোচনা বা অপসহায়তা বা অ্যাবেটমেন্ট করা হতে পারে। পরীক্ষায় প্রশ্ন আসে যে প্ররোচনা হতে পারে কয় ভাবে? কয় ভাবে? তিন ভাবে। দেখেন তিন ভাব কি কি। এক নাম্বার হচ্ছে প্ররোচিত করে, ইংলিশটা মনে রাখতে হবে, বা ইনস্টিগেশন। ইনস্টিগেট বা ইনস্টিগেশন শব্দের অর্থ, ইনস্টিগেশন মানে হলো প্ররোচিত করা। তো এরপরে দেখেন প্ররোচিত করে। দুই নাম্বার হচ্ছে ষড়যন্ত্রে অংশগ্রহণ করে, বাই এঙ্গেজিং ইন দা কনস্পাইরেসি। এঙ্গেজিং মানে হচ্ছে অংশগ্রহণ করা, কনস্পাইরেসি ষড়যন্ত্র, এঙ্গেজিং ইন দা কনস্পাইরেসি অর্থাৎ অ্যাবেটমেন্টের ষড়যন্ত্রে থাকতে পারে। প্ররোচিত করে মানে হচ্ছে যে আপনারে বললো যে অমুক রে যে একেবারে খুন করে ফেলো, এটা প্ররোচিত করে। ষড়যন্ত্র মানে হলো দুইজনে মিলে ষড়যন্ত্র করছে যে তোমার আমি বিষ দেবো, তুমি অমুক রে গিয়ে খাইয়ে দিবা। আচ্ছা, এটা হলো ষড়যন্ত্র করে। তারপরে দেখে কোনো কাজ করে বা করা হতে বিরত থেকে ইচ্ছাকৃত ভাবে সাহায্য করে। আপনি যদি কোনো কাজ করেন, বা কোনো কাজ করেন বা করা হতে বিরত থাকে, বললাম, আমি তোমার বিষ কিনে দিব, তুমি ওকে বিষ খাওয়াই দেবা। বিষ কেনা পর্যন্ত আপনি ছিলেন, খাওয়ানো পর্যন্ত আপনি ছিলেন, এটা হলো কাজ করে। আর করা হতে বিরত থাকা বলা যেতে পারে যে অমুক আসছে, অমুক যদি আমার হসপিটাল, ডাক্তার সাহেব বলতেছে অমুক রোগী আমার হসপিটালে আসলে, কোটা আন্দোলনের কেউ আসলে আমি তার ট্রিটমেন্ট করব না। এটা হলো কাজ করা হতে কি? বিরত থেকে। তো উপাদান আমরা যদি বলি যে প্ররোচনার উপাদান, তাহলে কয়টা? তিনটা। এক হলো প্ররোচনা প্ররোচিত করে, ষড়যন্ত্রে অংশগ্রহণ করে, কোনো কাজ করে বা করা হতে বিরত থেকে।
এই আসমা খরম এটা উনি দেন, কোনো কাজ করে বা করা হতে বিরত থেকে। উদাহরণে আমরা চলে এসে দেখেন, উদাহরণ যে খকে খুন করার জন্য করিম কবিরকে খুন করার জন্য গণেশকে প্ররোচিত করে। করিম গণেশকে বলতেছে যে তুমি কবির রে খুন করো। গণেশ কবিরকে খুন করে এবং এই কথা শুনে গণেশ ঠিকই কবির রে খুন করছে। করিম অপরাধে প্ররোচনার জন্য দোষী হবে। এখানে করিম হলো খুনের সহায়তাকারী, যেহেতু সে প্ররোচনা দিচ্ছে, সে তো আর খুনটা করে নাই, সে হলো খুনের সহায়তাকারী, অ্যাবেটার টু মার্ডার। এবং গণেশ হলো খুনকারী বা খুনি। খুনি। আমি যদি তানভীর আলম খানকে বলি যে আগামীকাল আপনি গোপালগঞ্জ পৌরসভায় আগুন ধরাই দিবেন, এবং উনি ঠিকই গোপালগঞ্জ পৌরসভায় আগুন ধরাই দিল, তো এখানে উনি হচ্ছে মূল অপরাধ সংগঠনকারী, আর আমি হচ্ছে ওনার প্ররোচনাকারী। আচ্ছা, ধন্যবাদ। তাহলে এখন আমরা দেখি যে অভিন্ন অভিপ্রায় এবং অপরাধের সহায়তার মধ্যে পার্থক্য। অভিন্ন অভিপ্রায় এবং অপরাধের সহায়তার ভিতরে পার্থক্য 34 এবং 107-এর মধ্যে অ্যাকচুয়ালি কি পার্থক্য আছে আমি একটু আপনাদের 34 মনে করা দিই। দুই বা ততোধিক ব্যক্তি পূর্ব পরিকল্পনা অনুযায়ী যদি কোনো অভিন্ন অভিপ্রায়ের উদ্দেশ্যে, যদি কোনো অভিন্ন অভিপ্রায় নিয়ে যদি কোনো অপরাধ সংগঠন করে, তাহলে তারা সবাই সমানভাবে দায়ী হবে। ধরে নেওয়া হবে যে তারা প্রতিজনই এই অপরাধটা করেছে। আমরা সবাই এখানে পূর্ব পরিকল্পনা করলাম যে আগামীকাল গোপালগঞ্জ পৌরসভা আগুন ধরায় দিব, সেই পরিকল্পনা অনুযায়ী সবাই মিলে গিয়ে আগুন ধরায় দিলাম। তো এটা হচ্ছে আমাদের সবাইকে সমানভাবে দায়ী করানোর জন্য আনতে হবে কত? 34। আর যদি এরকম বলি যে আপনাদের 5 জনকে আমি বললাম যে আপনার আলামিন, রুবেল, তানভীর, আরিফ, বিথিকা, আপনাদের আগামীকাল গিয়ে গোপালগঞ্জ পৌরসভায় যাই আগুন ধরায় দিবেন। আমি ঘরে বসে থাকলাম কিন্তু আপনারা 5 জন গিয়ে এই কাজটা করে আসলেন, তাহলে এটারে বলে কি? প্ররোচনা। এই জায়গা প্ররোচনাকারী হচ্ছে আমি একা, আপনারা হলো কার্য সংগঠনকারী। আচ্ছা, তো এটা আমি আলাদা করে পড়লাম না, এটা আমরা জানি। এবং আপনার মনে আর 34 আর 107-এর ভিতরে আরো কিছু পার্থক্য আছে। 34-এর ক্ষেত্রে অপরাধটা অবশ্যই সংগঠিত হতে হয়, প্রি প্ল্যান থাকবে, অপরাধ অবশ্যই সংগঠিত হবে। কিন্তু এই যে 107 মানে প্ররোচনার ক্ষেত্রে আমি প্ররোচনা দিলে এটা হোক বা না হোক, আমি প্ররোচনাকারী হিসেবে সাজা পাবো। আরো পার্থক্য আছে। 34 কোনো স্বতন্ত্র অপরাধ না। 34 কোনো স্বতন্ত্র অপরাধ না। 34 জাস্ট হচ্ছে সাক্ষ্য আইনের একটা নীতি, সবাই সমানভাবে দায়ী করার জন্য। আর 107 যেটা, 107 যদিও সংজ্ঞা, এটা একটা কি স্বতন্ত্র অপরাধ। আচ্ছা, আরো পার্থক্য হলো যে 34-এর ক্ষেত্রে সর্বনিম্ন লোক হচ্ছে 2 জন, 2 বা ততোধিক। আর 107-এর ক্ষেত্রে কয়জন? সর্বনিম্ন 1 জন, আর সর্বোচ্চ তো কোনো সীমাবদ্ধতা নেই। আচ্ছা, আমরা এটা পড়ে নিয়েন তো, আমরা একটু জেনে রাখা ভালোতে আসি। জেনে রাখা ভালো যে দণ্ডবিধির 107 ধারায় প্ররোচনা, এবং আন্ডারলাইন করেন 108 ধারায় প্ররোচককে সংজ্ঞায়িত করা হয়েছে। তো যদি কখনো প্রশ্ন আসে যে প্ররোচনার সংজ্ঞা দেওয়া হয়েছে কত ধারায়? 107। যদি বলে প্ররোচকের সংজ্ঞা দেওয়া হয়েছে কত ধারায়? 108। দণ্ডবিধির 107 ধারায় অ্যাবেটমেন্টের ক্ষেত্রে নিম্নলিখিত যে কোনো একটি উপাদান থাকতে হবে: প্ররোচনা বা ইনস্টিগেশন, ষড়যন্ত্র বা কনস্পাইরেসি, সহযোগিতা বা এইড। এই তিনটা ইংলিশ মনে রাখবেন: প্ররোচনা বা ইনস্টিগেশন, ষড়যন্ত্র বা কনস্পাইরেসি, সহযোগিতা বা কি এইড। এখন আমরা প্ররোচনার কতগুলো মৌলিক নীতি দেখবো। নীতি দেখেন, প্ররোচনা বা অপসহায়তা অ্যাবেটমেন্ট দায়ী করতে মৌলিক নীতি সমূহ। ধারা কত? 108। যে অপরাধ সংগঠনের জন্য প্ররোচনা করা হয়েছে, আন্ডারলাইন করবেন, তা সংগঠিত হোক বা না হোক, প্ররোচনা প্রমাণিত হলে প্ররোচক বা দুষ্কর্মের সহায়তাকারী দোষী হয়। এই ব্যাখ্যাগুলো দেওয়া হয়েছে 108 ধারায়। বলা হয়েছে যে আপনি প্ররোচনা দিলে সেই অপরাধটা সংগঠিত হোক বা না হোক, এখানে কি এটা আপনি কি দোষী সাব্যস্ত হবেন। আপনার সাজার তারতম্য আছে, সেটা আমরা ওই যে শীটটা দিছি ওটা পড়লে বুঝবো যে দোষী যদি অপরাধটা সংগঠিত হয় তাহলে সাজার পরিমাণ বেড়ে যাবে, আর যদি অপরাধ সংগঠিত না হয় তাহলে সাজার পরিমাণ কম। বাট সাজা থেকে বাঁচার কোনো উপায় নেই। পরেরটা দেখেন, এমনকি যে ব্যক্তিকে অপরাধটি করতে প্ররোচিত করা হয়েছে, আন্ডারলাইন করবেন, সে যদি উক্ত কাজ করতে অস্বীকার করে, তবুও অ্যাবেটর প্ররোচনার জন্য দোষী হবে। এটা তো আগের উপাদান পড়লেই বোঝা যায়। যার আমি প্ররোচনা দিলাম, রুবেলকে বললাম যে রুবেল আগামীকাল আপনি গিয়ে এই অপরাধটা করেন। রুবেল বললো যে না, সামনে আমার বার কাউন্সিল পরীক্ষা, আমি কোর্টে যাওয়া শুরু করছি,
এমনি সরকারি চাকরি বাকরি পাইনি কিনা তার নাই কোনো সন্দেহ, এখন আমি অপরাধ করে আমি সে যাইতে পারবো না, স্যার এই কাজ আমি করতে পারবো না, আমার ক্ষমা করেন। তাহলে রুবেল যদিও করে নাই, বাট আমি যে প্ররোচনা দিলাম আমার কি সাজা আছে। তারপরে দেখেন, তাহলে আমরা এক এক নাম্বার উপাদান মৌলিক নীতি পেলাম, অপরাধ সংগঠিত হোক বা না হোক দোষী হবে প্ররোচনাকারী। 2 নাম্বার পেলাম, যারে প্ররোচনা করা হয়েছে সে যদি কি করে, অস্বীকার করে, সে যদি অস্বীকার করে। 3 নাম্বার দেখেন, যে ব্যক্তিকে অপরাধ করতে প্ররোচিত করা হয় সে অপরাধ করতে গোল দিবেন যোগ্য কি যোগ্য না, যোগ্য কি যোগ্য না, বা তার অপরাধ করার একই অভিপ্রায় বা জ্ঞান ছিল কিনা তা দুষ্কর্মের সহায়তাকারীকে দোষী করতে বিবেচ্য বিষয় না। মানে আমি একজন শিশুরে বললাম কোন অপরাধ করার জন্য, এখন শিশু যদি ওই কাজটা করে শিশুর তো অপরাধ হবে না, বা একজন পাগলকে বললাম তার তো অপরাধ হবে না। এখন তার অপরাধ হোক বা না হোক, আমি যে অপরাধ করতে বলছি প্ররোচনা দিছি, আমি দণ্ডিত ওই জায়গায় হবই। মানে আমি যাকে প্ররোচনা করলাম তার যোগ্যতা থাক বা না থাক, এটা আমাকে দোষী সাব্যস্ত করার ক্ষেত্রে কোনো গুরুতর বিষয় না। তাহলে আমরা 1 নম্বরে পাইছি যে অপরাধ প্ররোচনার ফলে অপরাধটা সংঘটিত হোক বা না হোক, এক। 2 নম্বরে পাইছি যে যারে আমি আহ প্ররোচনা দিলাম সে যদি কি করে, অস্বীকার করে, সে যদি অস্বীকার করে। 3 নম্বরে পেলাম যে যারে প্ররোচনা করা হলো সে যোগ্য কি যোগ্য না, এখানে বিবেচ্য বিষয় না। 4 নম্বর দেখেন, অপরাধে প্ররোচনা অপরাধ রূপে গণ্য হবে। অপরাধের প্ররোচনা এর পাশে একটু লেখেন স্বতন্ত্র অপরাধ রূপে গণ্য হবে, মানে প্ররোচনা করা স্বয়ং একটা কি স্বতন্ত্র অপরাধ। প্ররোচনা করা স্বয়ং স্বতন্ত্র একটা অপরাধ। স্বতন্ত্র অপরাধ বুঝেন, মানে যে খাবার আলাদা রান্না করে খাওয়া যায় সেটা হলো স্বতন্ত্র অপরাধ। 34 34 স্বতন্ত্র অপরাধ না, হলুদ তো রাইন্দে পেট ভরবে না, বা পেট ভরলেও পরে ডায়রিয়া টাইরিয়া হয়ে যেতে পারে, ওটা স্বতন্ত্র খাবার না। আচ্ছা, এই বৃন্দাশ্রী আপনি কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন অবশ্যই, বুঝতে পারছেন কোথাও না বুঝলে সাথে সাথে প্রশ্ন করবেন। আচ্ছা, তাহলে এখানে আমরা যতগুলো মূলনীতি পড়লাম, সহজ কথা দাঁড়ায় এটা যে প্ররোচনা দিলেই সেটা অপরাধ, সংগঠিত হোক বা না হোক, যারা প্ররোচনা দিচ্ছেন সে অস্বীকার করুক বা না করুক, তার করার যোগ্যতা থাকুক বা না থাকুক। এই জিনিসগুলো আপনি লিখিততে একই পড়া, ওই যে প্ররোচনা কাকে বলে, প্ররোচনা 3টি হতে পারে লিখলেন, প্ররোচনার উপাদান সমূহ লিখলেন, যে প্ররোচনা দেয় তারা বলে কি প্ররোচনাকারী। এটা বলা হয়েছে কত ধারায়, 108 ধারায়। বিগত বছরের প্রশ্নটা দেখেন, বিগত বছরের প্রশ্ন, করিমের প্ররোচনায় কবির খুন করার উদ্দেশ্যে গণেশকে ছুরিকাঘাত করে, কিসের উদ্দেশ্যে, খুনের উদ্দেশ্যে। গণেশ চিকিৎসা আনতে সুস্থ হয়ে ওঠে, সে মারা যায় নাই, সে সুস্থ হয়ে গেছে। করিম নিম্নের কোন অপরাধ করছে, এখন করিম বলতে পারবে না সে তো আর মারা যায় নাই, আমি কোনো অপরাধ করি নাই, এটা বলা যাবে না। সে মারা যাক বা না যাক, ইভেন যদি তাকে আঘাত নাও করা হতো তবুও তো সে খুনের প্রয়োজনের জন্যই তাই। হয়তো ভাই যে আমরা সামনে সাজা পড়বো, যদি খুনটা যদি সে করতো তাহলে সাজা হতো একরকম, আর না করলে সাজা হতো আর একরকম। তো আমরা এখানে সেলফ প্র্যাকটিসে মোটামুটি যা আছে এগুলো আপনারা পারবেন, রিডিং করবেন। যেখানে আমরা চলে আসি 5 নাম্বার সেলফ প্র্যাকটিসের 5 নাম্বার প্রশ্নটা যদি একটু দেখেন, যে নিম্নলিখিত কোনটি অপরাধের সহায়তা বলে গণ্য হবে না, প্ররোচিত করা, ষড়যন্ত্রে অংশগ্রহণ করা, ইচ্ছাকৃতভাবে অপরাধ সংগঠনে সাহায্য করা, প্রচেষ্টা, কোনটা প্রচেষ্টা, কারণ বাকিগুলা কিন্তু অ্যাকচুয়ালি ওই 3টার ভিতরে আছে, তাহলে যেটা নাই সেটা আপনি এখানে হবে উত্তর। তারপরে 6 নাম্বার প্রশ্নটা যদি আমরা দেখি, যে অপসহায়তার ক্ষেত্রে নিম্নলিখিত কোনটি অপরিহার্য না। অপসহায়তা অনুযায়ী অপরাধটি অবশ্যই সংগঠিত হতে হবে, সংগঠিত হওয়ার দরকার নাই, হতেও পারে না হতে পারে। সর্বনিম্ন 2জন সদস্য থাকতে হবে, এটাও দরকার নাই, সর্বনিম্ন একজন হলেই চলে। অ্যাবেটরকে অপরাধ সংগঠনের সময় উপস্থিত থাকতে হবে, এটাও কি দরকার নাই। তাহলে উপরে সবগুলো কোনোটাই কিন্তু অপরিহার্য না। তো এগুলা এখানে মোটামুটি যা আছে সবগুলাই গুরুত্বপূর্ণ, আপনারা পড়ে নেবেন। 10 নাম্বারটা একটু দেখেন, 10 নাম্বার, আচ্ছা 9 নাম্বারটাকে একটু দেখেন, যে প্ররোচনাকারী বা অপরাধের সহায়তাকারী অ্যাবেটার অর্থ হলো এমন ব্যক্তি যে আহ অপরাধ সংগঠনে প্ররোচনা করে। 10 নাম্বারটা একটু দেখেন, এ বি কে খুনের জন্য, আরিফ বদরুলকে খুনের জন্য চন্দনকে প্ররোচিত করে,
চন্দন কাজটি করতে অস্বীকার করে, চন্দন বলল যে না আমি এই কাজ করতে পারবো না, এই ক্ষেত্রে নিম্নলিখিত কোনটি সঠিক? যদিও চন্দন কাজটি করতে অস্বীকার করেছে তবুও আরিফ প্ররোচনার জন্য কি হবে, দায়ী হবে। আচ্ছা, 11 নম্বরটা দেখেন। 11 নম্বর আমরা একটু পড়ি যে আরিফ টিউবকে খুন করার জন্য বদরুলকে প্ররোচিত করে। কি ব্যাপার শুরু হয়েছে? আরিফ টিউবকে খুন করার জন্য, শুবেন সিরিয়াসলি, আরিফ, আপনার বালিশ দিয়ে বেঞ্চের উপর শোয়ার ব্যবস্থা করি। দেখেন, আরিফ টিউবকে খুন করার জন্য কারে প্ররোচিত করছে? বদরুল্লে। প্ররোচনা অনুসারে বদরুল ডিউককে গুরুতর জখম করে, কিন্তু প্ররোচনা করছিল কিসের জন্য? খুনের জন্য। কিন্তু তারে গুরুতর জখম করছে, জখম হতে ডিউক সুস্থ হয়ে ওঠে। এই ক্ষেত্রে নিম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক? কোন সংগঠনে বদরুলকে প্ররোচনার জন্য আরিফ দণ্ডিত হবে? যদিও করছে কি গুরুতর জখম, কিন্তু দণ্ডিত হবে কিসের জন্য বলেন? খুনের সহায়তার জন্য। কারণ আমরা জানি যে প্ররোচনা করলে সেটা হোক বা না হোক, প্ররোচনাকারী ওই অপরাধের জন্য দণ্ডিত হবে। 12 নম্বরটা দেখেন। 12 নম্বর করলে আরো, আরিফ বদরুলকে হত্যা করার জন্য 7 বছরের একটি ছেলে চন্দনকে এমন একটি কাজ করতে করতে সাহায্য করে যার ফলে বদরুল মারা যায়, মারা গেছে। 7 বছরের ছেলেরে আরিফ সাহেব শিখাই দিছে যে তুই ওরে অমুক রে এই চার ভিতরে নিয়ে যাচ্ছি, চাটা খাওয়াই আই। চা খাওয়াইছে, সে মারা গেছে। এখানে আরিফের শাস্তি কি হবে? খুনের প্ররোচনা হবে। যদিও 7 বছরের বালক যদি কোনো অপরাধ করে, তানভীর আলম খান বলেন অব্যাহতি পাবে কত দাঁড়ায়? 7 বছরের ছেলে কোনো অপরাধ করলে ফৌজদারি দায় হতে সে অব্যাহতি পাবে কত দাঁড়ায়? ওনারা বলতে দেন কত দাঁড়ায়, অনলাইনে কেউ পারবেন? কত রুবেল? 82 দাঁড়ায়। এটা তো ভুললে হবে না তানভীর আলম খান। পড়াশোনা এমন এক জিনিস, বুঝতে পারছেন? এর ভিতর যদি না থাকেন লাভ নাই। ধরেন এই যে আমাদের তানভীর আলম খান, ইনি এলএলবি অনার্স এলএলএম নাকি, কিন্তু মাথার ভিতরে ওই যে বহুতকাল পড়াশোনা করে না, অন্য জিনিস নিয়ে ব্যস্ত ছিল, সব একেবারে হারাই গেছে। আবার পাবলিক বিশ্ববিদ্যালয়ে। তো এখানে আসেন আমরা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি পরিশ্রম করলে, দেখেন আমার 14 নম্বরটা দেখেন। জেড কে খুন করার জন্য, জেড কে খুন করার জন্য চন্দনকে প্ররোচিত করার উদ্দেশ্যে আরিফ বদরুলকে প্ররোচিত করে। এখানে একটা জিনিস দেখেন, হত্যা করবে এলো জামিল রে, এখন প্ররোচিত করতেছে আরিফ। আরিফ জামিল রে হত্যাটা করতে চাই চন্দন রে দিয়া, বাট সে সরাসরি চন্দন রে বলবে না, সে চন্দন রে বলাতে চাই বদরুল রে দিয়া। আরিফ বদরুল রে বলতেছে বদরুল ভাই তুই যাই চন্দন রে বল, চন্দন যেন খোঁজ করে খুন করে কারে, জামিল রে। তার মানে আরিফ প্ররোচনা দিচ্ছে বদরুল রে, আর বদরুল প্ররোচনা দিচ্ছে চন্দন রে। সেই অনুসারে জামিলকে খুন করার জন্য বদরুল চন্দনকে প্ররোচিত করে, এবং বদরুলের প্ররোচনার ফলে চন্দন উক্ত খুন অপরাধ অনুষ্ঠান করে। তাহলে এই জায়গায় কাজটা করতেছে কিন্তু চন্দন, চন্দন সে খুন করতেছে চন্দন, আর বাকি দুজন কি? প্ররোচনাকারী বা সহায়তাকারী। এখানে আরিফ এবং বদরুল এবং চন্দনের শাস্তি কি? এই জায়গা তারা সবাই সমানভাবে দায়ী হবে, কথা ঠিক আছে, সেটা হলো পরের বিষয়। বাট আপাতত মনে রাখবেন যে যে কাজটা করছে সে হলো মূল অপরাধী, খুনি। আর বাকি যে দুইজন এরা হচ্ছে কি? সহায়তাকারী। এ সঞ্চিতা কি ফ্যান চালাই দেবে না? শীত করে, এই তো রক্ত কম শরীরে। দেখেন 15 নম্বর প্রশ্নটা দেখি আমরা, এটা আরিফ সাহেব পড়েন। 15 নম্বর পড়েন দিয়ে আরিফ সাহেব। বাংলাদেশের গোয়ায় অবস্থিত দেশি নাগরিক বিকে গোয়ায় একটি ভ্রমণ করার উদ্দেশ্যের জন্য আমি তো একটা শব্দই শুনতেছি, আর তো কিছু শুনি না, আপনি কি বলেন এগুলা? আচ্ছা দেখেন এই
আচ্ছা দেখেন, এই দেখেন, এ এ বাংলাদেশে, বাংলাদেশের পর একটা কমা আছে গোয়ায়। গোয়া কিন্তু এখানে খারাপ কোনো শব্দ নয়, এটা হলো ভারতের একটা শহর নাম, শহরের নাম গোয়া। তো আরিফ আছে বাংলাদেশে, সে গোয়ায় অবস্থিত একজন বিদেশি নাগরিক। তাই বদরুলকে গোয়ায় একটি কোন অনুষ্ঠানের জন্য পরিচিত করে। আরিফ সাহেব বাংলাদেশে বসে ভারত ভারতের একজনকে তখন টেলিফোনেই বলতেছে যে তুমি অমুককে শেষ করে ফেলাও। তা সেও বিদেশি, সে আছে কোথায়? বিদেশে। আর আরিফ সাহেব আছে হচ্ছে কোথায়? বাংলাদেশে। তো এই জায়গায় যদিও অপরাধটা সংগঠিত হচ্ছে বিদেশে, তবুও আরিফ সাহেব প্ররোচনার জন্য এই জায়গা কি হবে? তাই হবে। তাও ওই জায়গায় অপরাধটা অনুষ্ঠিত হোক বা না হোক। এই যে দেখেন, কোন অনুষ্ঠানে সহায়তা বা অ্যাবেটমেন্ট করার জন্য দোষী, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এবং এই এই জিনিসটা আছে 108 ক। তারা কত বলেন? 108 ক। ব্যাখ্যা দেখেন, ব্যাখ্যা যে যে ব্যক্তি বাংলাদেশে বাংলাদেশের বাহিরে ও বাইরের দেশে এরকম কোনো কাজে সহায়তা করে যা বাংলাদেশে সংগঠিত হলে অপরাধ বলে বিবেচিত হতো, মানে সে তো খুনের প্ররোচনা দিছে, ওই কাজটা যদি বাংলাদেশে করতো তাহলে বাংলাদেশেও সেটা কি হতো? অপরাধ হতো। সেই ব্যক্তি অপরাধে প্ররোচনা সহায়তা করেছে বলে গণ্য হবে। আরিফ গোয়ায় অবস্থিত বিদেশি নাগরিক আহ বদরুলকে গোয়ায় একটি খুন অনুষ্ঠানের জন্য প্ররোচিত করে। খুন অনুষ্ঠানের প্ররোচনা বিদেশে করলেও আরিফ খুন অনুষ্ঠানে সহায়তা করার জন্য দোষী হবে, কারণ খুন অনুষ্ঠানের প্ররোচনাটি আরিফ কোথায় করেছে? বাংলাদেশে করা আছে। 108 ক গোল দিয়ে 3টে স্টার দেন। 108 ক। আপনাকে যদি বলে যে 108 ক মানেই হচ্ছে প্ররোচনাটা দেওয়া হয়েছে কোথায়? বিদেশে। আর যে প্ররোচনা দিয়েছে সে কোথায়? বাংলাদেশে। তাহলে আমরা যে জিনিসটা পেলাম সেটা হচ্ছে যে প্ররোচনার সংজ্ঞা দেওয়া হয়েছে 107 ধারায়। প্ররোচনা হতে পারে 3টি উপায়ে। প্ররোচনার যে প্ররোচনা করে তারে বলে প্ররোচনাকারী। প্ররোচনাকারী বা প্ররোচকের সংজ্ঞা দিয়েছে 108 ধারায়। 108 ধারায় কিছু মৌলিক নীতি আছে। নীতিগুলা কি? প্ররোচনার ফলে অপরাধ সংঘটিত হোক বা না হোক, যারে প্ররোচনা দিলেন সে যোগ্য কি যোগ্য না, তারপরে সে অপরাধটা করুক কি করুক না, এটা কোনো বিষয় না, প্ররোচনাকারী শাস্তি পাবে। আর প্ররোচনা একটা স্বতন্ত্র অপরাধ। আর 108 পথে যেটা বললো যে বাংলাদেশে অবস্থান করে যদি কেউ বিদেশে কোনো অপরাধের প্ররোচনা দেয়, তাহলে অপরাধটা সংগঠিত হোক বা না হোক সে কিন্তু প্ররোচনাকারী হিসেবে কি হবে? দায়ী হবে। বুঝলেন? এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ শুরু করব এখন, এই সাজা। সবাই খুব মনোযোগ দিয়ে দেখবেন। দেখেন, প্ররোচনার এতক্ষণ যতগুলো ধারা পড়লাম, 7-এ দিল সংজ্ঞা, 8-এ দিল প্ররোচনাকারী, আর 8 কও প্রসিডিউরাল সেকশনের মতো। এখন আমরা প্ররোচনার শাস্তি কি, প্ররোচনার শাস্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে 109 থেকে 120 পর্যন্ত। কত থেকে কত? 109 থেকে 120। এখন শুনেন, এই প্ররোচনার শাস্তিরে এই যে 109 থেকে 120 ধারা পর্যন্ত, এই ধারাগুলোর আমরা ভাগ করব দুই ভাগে। কয় ভাগে? দুই ভাগে। যদি প্ররোচনা দেওয়া হয়েছে, অপরাধ সংঘটিত হয়েছে, তাহলে শাস্তি কি হবে? এটা বলছে 109 থেকে 114। মানে আপনি প্ররোচনা দিলেন, যারে প্ররোচনা দিলেন সে অপরাধটাও করছে, তাইলে সাজার বিধান কি হবে সেটা বলা হচ্ছে 109 থেকে কত? 114। আর আপনি প্ররোচনা দিলেন কিন্তু অপরাধটা সংগঠিত হয়নি, কিন্তু আমরা তো জানি সংগঠিত না হলেও সে কি পাবে? শাস্তি পাবে। তাহলে সাজার বিধান আছে 115 থেকে 120। বুঝেন কিনা? প্ররোচনা দেয়া হলো, সংগঠিত হলো কত? 109 থেকে 120, সরি 109 থেকে 114। প্ররোচনা দেয়া হলো, অপরাধ সংগঠিত হলো না, সেই ক্ষেত্রে সাজার বিধান আছে কত? 115 থেকে 120। আচ্ছা, আমরা একটু পড়া শুরু করি যে বিভিন্ন প্ররোচনার শাস্তি, অ্যাবেটমেন্ট। দণ্ডবিধির 109 থেকে 120 ধারা পর্যন্ত বিভিন্ন প্রকার অ্যাবেটমেন্টের শাস্তি উল্লেখ করা হয়েছে। ধারা 109, প্ররোচনার ফলে অপরাধটি সংগঠিত হলে শাস্তি কিভাবে নির্ধারণ করতে হবে তাই 109 ধারায় উল্লেখ করা হয়েছে। তো 109-এর যে কথাটা, ব্যাখ্যাটা আমি একটু দিই, তারপরে এই জায়গা পড়ি, তাহলে আপনি বুঝবেন ভালো। 109-এ বলছে যে প্ররোচনাকারীর জন্য, যদি আপনি যে অপরাধের প্ররোচনা দিচ্ছেন এই অপরাধের প্ররোচনার জন্য যদি আলাদা শাস্তির বিধান থাকে তাহলে সেই ধারায় সাজা পাবে। আর যদি আলাদা শাস্তির বিধান না থাকে
তাহলে সাজা পাবে 109। কততে? 109। 109 মূল অপরাধের যে সাজা, 109ও কি সেই সাজা। একটু উদাহরণ দিই, শুনেন। ধরেন, বুঝলেন না বোধহয় অনেকে, বিষয়টা এরকম যে আত্মহত্যায় প্ররোচনা, যদি আপনি 18 বছরের কম বয়স্ক পাগল উন্মাদ ব্যক্তিকে আত্মহত্যায় প্ররোচনা দেন এবং আত্মহত্যা সংগঠিত হলে এই প্ররোচনার সাজা আছে 305 ধারায়। তাহলে যদি আমাদের একজন ব্যক্তি, যদি ধরেন একজন তানভীর সাহেব, উনি একজন কে আত্মহত্যার প্ররোচনা দিলেন, তার বয়স 18 বছরের নিচে, এবং আত্মহত্যা হলে তাহলে তানভীর সাহেব দণ্ডিত হবে কত ধারায়? 305 ধারায়। এই জায়গায় 109 লাগতেছে না, কারণ এইখানে প্ররোচনার জন্য এই এই অপরাধের প্ররোচনার জন্য আলাদা শাস্তির বিধান আছে। এখন কিন্তু যদি এরকম হয় যে তানভীর সাহেব একজনের প্ররোচনা দিল খুন করার জন্য এবং সে গিয়ে খুন করে আসলো, এখানে তানভীর সাহেব তো প্ররোচনাকারী, এখন খুনের প্ররোচনার জন্য দণ্ডবিধির 511টা ধারায় আলাদা কোনো ধারা নাই। যেহেতু আলাদা ধারা নাই, তাহলে তানভীর সাজা পাবে কত ধারায়? 109 ধারায়। কত ধারায়? 109। আর এই জায়গায় 109 মানে হচ্ছে খুনেরও যে সাজা, প্ররোচনাকারীরও কি সেই সাজা। তাহলে এই জায়গায় যে খুন করছে তার বিরুদ্ধে চার্জ গঠন হবে শুধু 302 ধারায়, আর তানভীর সাহেবের বিরুদ্ধে চার্জ গঠন হবে 302/109। বুঝতে পারছেন? তাহলে যদি এখানে আর একটা কথা বলে রাখা ভালো, 109 মানে হচ্ছে য- হ্যাঁ, 302/109। বুঝতে পারছেন? আর যেহেতু আলাদা কোনো প্ররোচনার সাজা নাই, খুনের প্ররোচনার সাজা আলাদা করে নাই, তাহলে সে এখন দণ্ডিত হবে 309 ধারায়। তার জন্য আসবে 302/109। এখন শুনেন, 109 তার মানে বোঝা যাচ্ছে প্ররোচনা দিতে অপরাধ সংগঠিত হয়েছে। যদি আলাদা শাস্তির বিধান থাকে আলাদা ধারায় সাজা পাবে, আলাদা শাস্তির বিধান না থাকলে 109 সাজা পাবে। এইটুক তো বুঝছেন? আচ্ছা, একটু পড়ি দেখেন। প্ররোচনার ফলে অপরাধটি সংগঠিত হলে শাস্তি কিভাবে নির্ধারণ করতে হবে তা 109 ধারায় উল্লেখ করা হয়েছে। আইনের সাধারণ নীতি হলো, আন্ডারলাইন করেন, প্ররোচনাকারী এবং কার্য সংগঠনকারী একই শাস্তি পাবে। আইনের যে সাধারণ নীতি, এখানে বলা হয়েছে যে কাজটা করছে আর কাজে যে প্ররোচনা দিছে দুইজনের সাজাই কি এক। কোনো অপরাধে সহায়তা করার জন্য শাস্তি নির্ধারিত থাকলে অপরাধের সহায়তাকারী উক্ত শাস্তিতে দণ্ডিত হবে। তবে যদি প্ররোচনার জন্য আলাদা কোনো শাস্তির বিধান থাকে তাহলে সে সেই ধারায় দণ্ডিত হবে। ধরেন আমি একটা উদাহরণস্বরূপ বলি, যে সরকারি কর্মকর্তারে যদি কেউ ঘুষ অফার করে, তা সেটা তার সাজা আছে 165 ক ধারায়, 165 ক। তাহলে যদি 165 কতে আলাদা সাজার বিধান আছে তাহলে কি 109 লাগবে কিনা বলেন? এই জায়গায় 109 লাগবে না, কারণ ওই জায়গায় প্ররোচনার জন্য আলাদা ধারার বিধান আছে। যদি আলাদা ধারার বিধান না থাকে তাহলে আসবে কততে? 109। ধন্যবাদ। উদাহরণটা পড়ি আমরা, দেখেন যে এ বি নামক একজন উন্মাদ ব্যক্তিকে বিষ পান করে আত্মহত্যা করতে প্ররোচনা করে। উন্মাদ ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করে। শিশু বা উন্মাদ ব্যক্তির আত্মহত্যায় সহায়তার জন্য শাস্তি দণ্ডবিধি 305 ধারায় উল্লেখ করা আছে। তাই আত্মহত্যায় প্ররোচনা করার জন্য এর শাস্তি 305 ধারা অনুযায়ী নির্ধারিত হবে, এবং এক্ষেত্রে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ডে এবং অনধিক 10 বছর মেয়াদে কারাদণ্ডে দণ্ডিত হবে। মানে যে কোনো ইচ্ছা এটা আদালতের, বাট সে তাকে শাস্তি দেওয়ার জন্য এই জায়গায় 109 লাগতেছে না। কেন লাগতেছে না? কারণ প্ররোচনার জন্য এই জায়গায় আলাদা ধারার বিধান আছে। আচ্ছা, 3 নম্বর প্রশ্নটা, 3 নম্বর পয়েন্টটা আমরা একটু দেখে দেখেন। কোন অপরাধে সহায়তা করার জন্য, আন্ডারলাইন করবেন, কোন শাস্তি নির্ধারিত না থাকলে, মানে ওই অপরাধের প্ররোচনার জন্য আলাদা কোনো শাস্তি বিধান নাই, তাহলে অপরাধের সহায়তাকারী মূল অপরাধের জন্য নির্ধারিত শাস্তিতে দণ্ডিত হবে। উদাহরণে চলে আসি আমরা, উদাহরণ দেখি দেখেন। উদাহরণ, এ এবং বি একত্রে জেড কে বিষ প্রয়োগে হত্যা করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়। এ এবং বি হত্যা করবে কারে? জেড কে। ওই ষড়যন্ত্র অনুযায়ী এ বিষ সংগ্রহের জন্য বি কে প্রয়োজনীয় অর্থ দেয়। এ বি রে বলছে যে তোমার টাকা দিলাম, তুমি যাই বিষ কিনো। বি বিষ সংগ্রহ করে এর অনুপস্থিতিতে বি ওই বিষ জেড কে পান করিয়ে মৃত্যু ঘটায়। মৃত্যু ঘটাইছে বি। এখানে বি খুনের জন্য দায়ী হবে, কারণ বিষটা খাওয়াইছে সরাসরি কে? বি। এবং খুনের জন্য নির্ধারিত 302 ধারায় বি দণ্ডিত হবে, যেহেতু সে বিষ খাওয়াইয়া তারে হত্যা করেছে। অন্যদিকে এ খুনে সহায়তা করার জন্য দায়ী হবে। কেন খুনে সহায়তা করার জন্য দায়ী হবে? কারণ বিষের টাকা তো সে দিয়েছে। কিন্তু খুনে সহায়তা করার জন্য কোনো শাস্তির বিধান দণ্ডবিধিতে নেই। খুনে সহায়তা করার জন্য শাস্তির বিধান যদি থাকতো তাহলে সেই ধারায় সে দণ্ডিত হতো। যেহেতু খুনে সহায়তার জন্য আলাদা শাস্তির বিধান নাই,
তাহলে সেক্ষেত্রে এ মূল অপরাধ, এক্ষেত্রে এ মূল অপরাধ অর্থাৎ খুনের জন্য 302 দ্বারাই দণ্ডিত হবে, ঠিক আছে। আর তার বিরুদ্ধে চার্জ গঠিত হবে 302 কত, 109। বুঝতে পারছেন? যদি প্ররোচনার জন্য আলাদা শাস্তির বিধান না থাকে এবং অপরাধটাও সংঘটিত হয়েছে, তাহলে সেই প্ররোচনাকারী সাজা পাবে কত দ্বারাই, 109 দ্বারাই, এবং ওই মূল অপরাধের যে সাজা তারও সেই সাজা। এই 109 বুঝতেন কিনা অনলাইন অফলাইন যারা আছেন? আচ্ছা, 109 যদি আপনি বুঝে থাকেন, 114 খুবই ইজি। শুনেন, আমরা এই জায়গায় কিছু সেকশন জোড়ায় জোড়ায় মনে রাখবো। 109 সাথে মনে রাখবো আমি 114। 114-তে 109 প্ররোচনা দিছিল অপরাধ হইছে, 114 প্ররোচনা দিছিল অপরাধ হইছে, বাট এই জায়গা প্ররোচনাকারী স্বয়ং ঘটনাস্থলে উপস্থিত আছে। বলে না হুকুমের আসামি, বলে হুকুম দিছে। ডিপজল তার যে সাঙ্গপাঙ্গ তারে বললো যে ওরে ধর, ওরে ধরে খুন কর। ডিপজল তারাই আছে, তার সাঙ্গপাঙ্গরা ওই ব্যক্তির হত্যা করছে। তাহলে তারা যারা হত্যা করছে তারা তো কাজটা করছে, আর এটা হুকুম দিছে কে, ডিপজল। তাহলে ডিপজল এই জায়গায় অপরাধে সহায়তা করছে বা প্ররোচনা দিছে। এই জায়গায় ডিপজলের ক্ষেত্রে 109 আসবে না, এই জায়গায় আসবে কত, 114। 114 যদি প্ররোচনাকারী ঘটনাস্থলে উপস্থিত থাকে তাহলে কত, 114। আরো যারা বুঝেন নাই তাদের উদ্দেশ্যে বলি, ধরেন আমি সনি খান তানভীর আলম খানরে বললাম যে আগামীকাল আপনি আহ পৌরসভার ভবনে আগুন ধরাই দিবেন। আমি আমার বাসায় আছি, তানভীর আলম খান পৌরসভায় আগুন ধরাই দিল। তাহলে উনার বিরুদ্ধে, উনি তো মূল অপরাধী, এই জায়গায় উনার বিরুদ্ধে চার্জ গঠন হবে 436 ধারা আগুন ধরানোর জন্য। আর আমি তো এই জায়গায় অপরাধে কি করছি, সহায়তা করছি, প্ররোচনা দিছি, আর আমি তো ঘটনাস্থলে ছিলাম না। এই কারণে আমার বিরুদ্ধে আসবে 436/109। 109। আর যদি এরকম হয় যে আমি স্বয়ং পৌরসভার সামনে দাঁড়াইয়া তানভীর আলম খানকে বললাম এই দিন পেট্রোলের ড্রাম, এখনই যাইয়া ঢেলে আগুন ধরাই দেন আমার সামনে, এবং উনি গিয়ে আগুন ধরাই দিছে, তাহলে ওনার 436 ঠিক আছে। বাট আমার ক্ষেত্রে এই জায়গায় আসবে 436 কত, 114। বুঝতে পারছেন? মানে প্ররোচনাকারী যদি স্বয়ং ঘটনাস্থলে উপস্থিত থাকে তাহলে 114, আর ঘটনাস্থলে উপস্থিত না থাকলে 109। বাট এখানে একটা জিনিস দেখেন, উভয় ক্ষেত্রে কিন্তু অপরাধ সংঘটিত হয়েছে নাকি, 109ও হয়েছে, 114-তেও হয়েছে। সো আপনাদের আমি একটা এডিশনাল পেজ দিছি, অনলাইনে যারা আছেন তারা পেয়ে যাবেন। এই এডিশনাল পেজের 114 ধারাটা আমরা একটু পড়বো। 114-তে আসেন, একেবারে মাঝামাঝি দেখেন, পাইছেন? অনলাইনে যারা আছেন তাদেরকে আমি গ্রুপে দিয়ে দিব। আরেকজন বলা দেখেন, অপরাধ ধারা 114, অপরাধ সংগঠনকালে অপসহায়তাকারীর উপস্থিতি। উপস্থিতি শব্দটা বলতেন, পাইছেন? অপরাধ সংগঠনের সময় অপসহায়তাকারী উপস্থিত থাকলে সে এমন কার্য করেছে বলে গণ্য হবে। আমরা যারা কোর্টে যাই দেখবেন যে মাঝে মাঝে কোনো কোনো মামলায় আছে 109, কোনো কোনো মামলায় আছে 114। 114 মানেই এখন থেকে কি ধরে নিবেন, যার বিরুদ্ধে 114 আছে সে সরাসরি ওই জায়গা হুকুম দিতে। বিচারিক নজির দেখেন, বিচারিক নজির, ধর্ষণকারীদের সহায়তা করার জন্য ধর্ষণকালীন সময়ে যিনি ছুরি সহ গার্ড হিসেবে দাঁড়িয়েছিলেন তাকে দণ্ডবিধির 376 ধারা এবং 114 ধারা অনুযায়ী দণ্ড দেওয়া যাবে। ধর্ষণের সহায়তাকারী স্বয়ং একজন মহিলাও হতে পারে। মহিলা ধরেন দর্শকদের ডেকে আনছে, তিনি পাহারা দিচ্ছে, তাহলে এবং মহিলা স্বয়ং ঘটনাস্থলে উপস্থিত আছে, তাহলে মহিলা সহায়তা করছে, তার বিরুদ্ধে আসবে কত, 114। বুঝতে পারছেন? তাহলে 109 এবং 114 খুবই ইজি। যে প্ররোচনা দিছে অপরাধ সংঘটিত হয়েছে, প্ররোচনাকারী ঘটনাস্থলে উপস্থিত ছিল না, সেক্ষেত্রে কত, 109। প্ররোচনা দিছে অপরাধ সংঘটিত হয়েছে, প্ররোচনাকারী ঘটনাস্থলে উপস্থিত ছিল, তাহলে কত, 114। তো এই পর্যন্ত, ধন্যবাদ। আমরা নামাজে যাব, নামাজে যাওয়ার পরে আবার লিঙ্ক দেব, তারা জয়েন করেন আবার। নামাজের বিরতি। প্রায় 109 114 পড়ছি, এখন আসবো 110-এ। দেখেন 110, আমার আপনাদের যে পেজটা দিছে এটা দেখেন, ধারা 110, অভিপ্রায় ভিন্ন অন্য কোন অভিপ্রায়ে অপরাধ সংগঠনের ক্ষেত্রে।
অভিপ্রায় ভিন্ন অন্য কোনো অভিপ্রায় অপরাধ সংগঠনের ক্ষেত্রে। একটু পড়ি তারপরে ব্যাখ্যা দিই। দেখেন, 110 ধারা অনুযায়ী যদি প্ররোচিত ব্যক্তি অপসহায়তাকারীর অভিপ্রায় ভিন্ন অন্য কোনো অভিপ্রায় অপরাধের জন্য কার্য করে, সেক্ষেত্রে ভিন্ন অভিপ্রায়ের অপরাধের শাস্তি সহায়তাকারীর শাস্তি হবে। মানে উদাহরণটা পড়ি তারপরে আবার ব্যাখ্যা দিই। ক, খকে প্ররোচনা দেয় সে যেন গকে থাপ্পড় মারে। ক বলতেছে কবির রে, যে কবির তুমি যে গণেশ একটা থাপ্পড় মারো, কিন্তু কবির গণেশকে মারাত্মক ভাবে জখম করে। তারে দিতে বলছিল কি? থাপ্পড়। থাপ্পড় তো একটা সাধারণ জিনিস, মানে 300, কিন্তু সে তারে মারাত্মক ভাবে জখম করে, কিন্তু মারাত্মক ভাবে জখম করতে সে বলে নাই। এক্ষেত্রে ক অপরাধের সহায়তাকারী হিসেবে মারাত্মক জখমের শাস্তি পাবে। এখন মারাত্মক জখম কেমনে? ধরেন থাপ্পড় দিয়েছে ঠিকই, দাঁত একটা পড়ে গেছে, তাহলে আমরা জানি যদি দাঁত পড়ে যায়, হাড় বা দন্ত ভঙ্গ, সেটা কি হয়ে যায়? মারাত্মক জখম। তাহলে এই ক্ষেত্রে যদিও প্ররোচনা দিছে প্ররোচনাকারী থাপ্পড়ের জন্য, বাট ঘটনা ঘটে গেছে অন্য একটা, কিন্তু তাহলে সে কি শুধু তাহলে থাপ্পড়ের প্ররোচনাকারী হিসেবে দায়ী হবে, নাকি যে অন্য একটা ঘটছে সেটার জন্য দায়ী হবে? অন্য একটা যে ঘটছে সেটার কি, সেটার জন্য তাই হবে, কারণ সে যে কাজটা করতে বলছে সেটার কারণেই এটা কি হয়েছে। এটা আলাদা কোনো কাজ করে নাই। থাপ্পড় দিছে, থাপ্পড়ের জায়গায় মারাত্মক থাপ্পড় দিছে, কানের পর্দা ফেটে গেছে। তো মারাত্মক যখন আমরা জানি স্থায়ীভাবে শ্রবণ শক্তি যদি নষ্ট হয় তাহলে সেটাও গুরুতর আঘাত। আচ্ছা, আমরা 110 এর সাথে পড়বো। দেখেন, 110 তো বুঝতেন নাকি? আচ্ছা, জি বলেন। হ্যাঁ, হতে পারে, সেটা আপনার বোঝানোর জন্য বললাম আর কি। হ্যাঁ, আর একটু ধৈর্য ধরে থাকেন, আমি আসতেছি, সব উত্তর পেয়ে যাবেন। আচ্ছা, বলেন বলেন বলেন। এটা হচ্ছে যে আপনি আমাকে প্রশ্নটা দিলেন গুগলকে মারার জন্য, ঠিক আছে? কিন্তু আমি গুগলের প্রতি আমার এমনি রাগ হয়েছে। আর আপনার উদ্দেশ্য হচ্ছে ধরেন আরেকটা কারণে আপনার সাথে সব গুগল অন্য কারণে বেইমানি করতে কারণে রাগ হয়েছে। আর আমার সাথেও ধরেন কোনো একটা কারণে রাগ, কিন্তু আপনি আমাকে প্ররোচনা করলেন, আপনারও অভিপ্রায় ভিন্ন, আমারও মানে মানে উদ্দেশ্য আপনার অন্য কারণে, আমারও অন্য কারণে, কিন্তু কোনটা কি ওরা করলাম আপনার প্ররোচনা ক্ষেত্রে। ধরেন আমি এরকম মানে আপনি আমাকে প্ররোচনা দিলেন, আপনার হচ্ছে অন্য রাগ, আমারও দেখা যাচ্ছে যে রাগ আছে, এটা কি সেই ক্ষেত্রে? আচ্ছা, আগে আমি একটু বুঝাই, আপনার প্রশ্নের উত্তর পরে আসি। আগে আমরা 110 বললাম যে তারে যে কাজ করতে প্ররোচনা দিছে সেটা ভিন্ন যদি অন্য আর একটা সংগঠিত হয়, তাহলে সে অন্য কাজের জন্য সে দায়ী হবে। আপাতত একটু মনে রাখেন, সব শেষ হোক তারপরে প্রশ্নের উত্তর দিচ্ছি। 112 দেখবো এরপরে। 110-এর পর 112, 11 না, 110-এর পর দেখবো কত? 112 দেখেন। যে অপরাধের জন্য প্ররোচনা দেওয়া হয়েছে সেটার সাথে, সেটার সাথে এটা বলবেন, সেটার সাথে ভিন্ন অপরাধ সংগঠিত হলে, যে কাজের জন্য প্ররোচনা প্রদান করা হয়েছিল সেই কাজটি সম্পাদিত হলে, এবং সে- সেই অপরাধ সম্পন্ন করতে গিয়ে আরেকটি অপরাধ সম্পন্ন করা হলে প্ররোচনাকারী উভয় অপরাধের প্ররোচনাকারী হিসেবে শাস্তি পাবে। উল্লেখ্য যে, আন্ডারলাইন করেন, প্রথম অপরাধ সম্পন্ন করতে গিয়ে দ্বিতীয় অপরাধটি করা হয়েছে, এখানে দ্বিতীয় অপরাধটি প্রথম অপরাধের ফলাফল। মানে আপনি 110-এ বললো যে তারে আপনি বললেন আঘাত করতে, বাট সে আঘাত করতে গিয়ে গুরুতর আঘাত হয়ে গেছে, তাহলে আপনি গুরুতর আঘাতের জন্য দায়ী হচ্ছেন, এটা 110। 112-তে বললো আপনি যে কাজ করতে বলছেন সেই কাজ যদি সে করতে যায় তাহলে আরেকটা কাজ আগে করা লাগে, নাইলে সেটা করা যায় না। তাহলে সে আরেকটা কাজ করে আপনার কাজটা করছে, তাহলে আপনি এই দুইটা কাজের প্ররোচনাকারী হিসেবেই কি হবেন? দায়ী হবে। কেমনে? উদাহরণ করলে বুঝবো। দেখেন, উদাহরণে আসি। ক, খকে প্ররোচনা দেয় সে যেন গণেশের বাসা থেকে জোর করে কিছু বস্তু নিয়ে আসে। করিম ধরেন কবিররা বলছে তুমি গণেশের বাসা থেকে এই জিনিসগুলা অমুক আছে ওই জিনিসগুলা নিয়ে আসবা। খ, তা আনতে গেলে গণেশ বাধা দেয়। কবির যখন তার প্ররোচনা অনুযায়ী তার বাসায় গেছে, এখন যার বাসায় আনতে গেছে সে তো আর সহজে ওই জিনিস দিবে না। ধরেন বললো যে ওই সোনা গহনা আছে, ওই আলমারি থেকে নিয়ে আসো, গণেশের আলমারি থেকে নিয়ে আসো। এখন সে যখন সোনা গহনা কবির যখন আনতে গেল,
গণেশ তো আলমারির চাবি দিচ্ছে না, বা সে বাধা দিচ্ছে না, না এগুলো নেওয়া যাবে না। তখন কবির গণেশকে মারাত্মক ভাবে জখম করে এবং ওই বস্তুটি নিয়ে আসে। এখানে উক্ত বস্তু আনার সাথে গণেশকে মারাত্মক ভাবে জখম করা সম্পর্কিত, মানে তারা যদি মারাত্মক ভাবে জখম না করতো তাহলে এই জিনিস আনা সম্ভব হতো না। বুঝেন কিনা? কিন্তু যে প্ররোচনা দিছে সে কিন্তু মারাত্মক জখম করতে বলে নাই, সে শুধু কি বলছে, ওই জিনিসগুলো আনতে বলছে। কিন্তু জিনিসগুলো আনতে গেলে তাকে মারাত্মক ভাবে কি করা লাগে, জখম করা লাগে। মারাত্মক ভাবে জখম না করলে জিনিসগুলো আনা যায় না। তো সে মারাত্মক ভাবে জখম করে জিনিসটা আনছে, বাট যে প্ররোচনা দিছে সে কিন্তু মারাত্মক ভাবে জখম করতে বলে নাই। বাট না বললেও এখানে সে ওই জিনিসগুলো আনার সাথে সাথে এই মারাত্মক জখমের প্ররোচনাকারী হিসাবেও কি হবে, দায়ী হবে। কেন দায়ী হবে? কারণ সে যে কাজের জন্য প্ররোচনা দিছে সেটা করতে গেলে ওই কাজটা করা লাগে। তাই ক, দেখেন, তাই ক প্ররোচনাকারী হিসেবে উভয় অপরাধের জন্য দায়ী হবে। এখানে খুব মাথা ক্লিয়ার থাকা লাগবে, নাহলে আপনার মাথা ঘোলাই যাবে। তাহলে আমি আসি, 110 আর 112-র ভিতরে পার্থক্য কি? দুইটা যে আমরা পড়লাম, 110-এ কিন্তু অপরাধ একটাই হয়েছে, আঘাত করতে বলছিলেন, গুরুতর আঘাত হয়ে গেছে, সে ওই গুরুতর আঘাতের জন্য দায়ী হবে 110। আর 112 আপনি বলছিলেন কিছু জিনিস আনতে, বাট জিনিস আনতে গেলে তারা আঘাত করা লাগে, গুরুতর আঘাত করা লাগে। তাই গুরুতর আঘাত করে জিনিসটা আনতে, মানে আপনি যেটা বলছেন সেটা তো হয়েছেই, সেটা হওয়াতে গেলে আরেকটাও করা লাগে। তাহলে প্ররোচনাকারী উভয়টার জন্যই কি হবে, দায়ী হবে। এটা কত? 112। বুঝছেন কিনা? 110 112 বুঝছেন? ফাউল কথা পরে, জি আগে স্যার। বুঝেন না, যেটা গেছিলেন। হ্যাঁ, আচ্ছা, বুঝতেন বলেন। আচ্ছা থামেন, বিকাশ কি বললেন? হ্যাঁ হোক, সমস্যা কি? আপনার জাস্ট মূল থিম বুঝেন। আমি যে কাজ করতে বলছি, বারো তো আপনি এইটুক তো বুঝেন যে থাপ্পড় দিতে কইছেন, সে থাপ্পড়ই দিছে, কানের পর্দা ফাটে গেছে, এটা 110। আর আপনি তারে ধরেন থাপ্পড় দিতে গেছেন, থাপ্পড় দিতে কইছেন, এখন থাপ্পড় তারে যদি থাপ্পড় দিতে যান, তার সাঙ্গপাঙ্গ আছে 10 জন, তাকে না মাইরে তারে থাপ্পড় দেওয়া যাচ্ছে না, তাহলে তাকেও মারছেন আবার তারে থাপ্পড়ও দিচ্ছেন, এটা কত? 112। বুঝতে পারছেন? আচ্ছা, অপরাধ তো যে কোনো অপরাধ হতে পারে, এটা জাস্ট একটা উদাহরণ দিল। হ্যাঁ, আচ্ছা ধরেন আপনি, আমি গতদিন, আপনি তো আসেন নাই, জেনারেল এক্সেপশনের ক্ষেত্রে কিছু উদাহরণ আছে ডাক্তারের উল্লেখ আছে, তার মানে এই না যে ওই ধারাগুলো শুধু ডাক্তারের জন্যই প্রযোজ্য। হ্যাঁ, যে কোনো ব্যক্তির ক্ষেত্রে হতে পারে। তো এই জায়গাটা জাস্ট আমি একটা উদাহরণ দিলে একটা অপরাধের উদাহরণ, অন্য অপরাধও তো হতে পারে। আচ্ছা, তাহলে আমরা দেখেন, আপনি কিভাবে মনে রাখবেন, 109 114 একসাথে, এরা এক জোড়া, আর এক জোড়া কে? 110 112। এবার আসছে আর এক জোড়া, 111 আর 113, এই দুইটা মনে রাখবো একসাথে। 111-তে আসি, তারা 111 দেখেন, আমরা আগে সবগুলো পড়ি, তারপরে আপনাদের সকল প্রশ্নের উত্তর দেবো। দেখেন, অপসহায়তাকৃত কার্য হতে ভিন্ন কার্য সম্পাদনের ক্ষেত্রে অপসহায়তাকারীর দায়। ভিন্ন কার্য তো আমরা 110-এও পড়ছি, বাট পার্থক্য আছে। দেখেন, যে কাজের জন্য সহায়তা বা প্ররোচনা দেওয়া হয়েছে সেই কাজ অনুষ্ঠিত না হয়ে অন্য কাজ অনুষ্ঠিত হলে। 110-এ আপনি বলছিলেন আঘাত করতে, বাট আঘাত করতে যে হয়ে গেছে কি, মানে আপনি যেটা বলছিলেন সেটা কিন্তু গুরুতর আঘাতের ভিতরে ছিল। আঘাত গুরুতর আঘাতের ভিতরে আছে না? আছে, কিন্তু তার চেয়ে একটু গুরুতর প্রকৃতির অপরাধ ঘটে গেছে। আর 111-তে বলতেছে যে আপনি যে কাজের জন্য প্ররোচনা দিচ্ছেন সেটা না হয়ে ঘটছে কি, টোটালি আর একটা। সেক্ষেত্রে উক্ত কাজে সহায়তাকারী অনুষ্ঠিত কাজের জন্য শাস্তি পাবে, সে যে কাজের জন্য সহায়তা করেছিল সে কাজের জন্য নয়। তবে শর্ত হলো অনুষ্ঠিত কাজটি প্ররোচনা বা সহায়তার গোল দিবেন সম্ভাব্য ফল, এটা বললেন, সম্ভাব্য ফল শব্দটা বলতেন। সলিমুল্লাহ পাইছেন এটা? কাগজ পাইছেন? তো সম্ভাব্য ফল বলতেন, সম্ভাব্য ফল ছিল এবং সহায়তাকারীর প্ররোচনা অনুসরণ করতে গিয়ে সেই সম্ভাব্য কাজটি অনুষ্ঠিত হয়েছে। আমরা উদাহরণটা করলে বুঝবেন।
উদাহরণ 1 দেখি, দেখেন। ক একটি 9 বছরের কম বয়স্ক শিশুকে ক্ষয়ের খাবারে বিষ মেশানোর জন্য প্ররোচিত করে এবং তাকে বিষ প্রদান করে। শিশুটি ক্ষয়ের খাবারে বিষ দিতে গিয়ে গ এর খাবারে বিষ প্রদান করে এবং গ মারা যায়। এক্ষেত্রে ক হত্যা অপসহায়তার জন্য দণ্ডিত হবে। একটু বুঝেন। ক হত্যা, ক একজন 9 বছরের শিশুটা বিষ খাওয়াইতে বলছিল, বিষ খাওয়াইতে বলছিল খবির রে, কিন্তু শিশুটা খাই ফেলছে কারে? গণেশকে। তাহলে যদিও করিম প্ররোচনা দিছিল কবির রে হত্যার জন্য, কিন্তু হয়ে গেছে কি? গণেশকে। তাহলে এই জায়গা কবির রে হত্যা, ধরেন শিশুটার রে যে কাজের জন্য প্ররোচনা দিছে সেটা সম্ভাব্য ফল হচ্ছে গণেশকে বিষ খাওয়ানো। ধরেন দুইজন একসাথে এক পাশে বসে আছে, তাহলে শিশুটা যাইয়া খাওয়াইতে গেছে অমুক রে, কিন্তু ওই চা খেয়ে ফেলছে আর একজন, খাবার খেয়ে ফেলছে আর একজন। তাইলে ছবির মারা গেলে যেভাবে প্ররোচনাকারী হিসেবে দায়ী হতো, এই জায়গা গণেশ মারা যাওয়াতেও কি সে একই ভাবে দায়ী হবে। বুঝেন কিনা? বুঝতেন? মানে প্ররোচনা দিছিলাম একজনরে হত্যা করতে, বাট শিশুটা হত্যা করে ফেলছে কারে? আর একজনরে। আমি যে কাজে প্ররোচনা দিছিলাম ঘটছে কি? আর একটা। তাই এই আর একটা কাজের জন্য সে সেটা প্ররোচনাকারী হিসেবে তাই হবো। এখন আপনি যদি, আপনারা যদি আমি বলি, তাহলে 110-এর সাথে 111-র পার্থক্য হলোটা কি? 110-এর সাথে 111-র পার্থক্য হলোটা হচ্ছে এটা, যে 110-এ আমি যে কাজটা করতে বলছি সেটা সম্ভাব্য ফল ছিল না। আঘাত করতে বলছে কিন্তু সে গুরুতর আঘাত করে ফেলছে, আঘাতের সম্ভাব্য ফলাফল গুরুতর আঘাত না। কিন্তু একজনে মারতে কইছি, দুইজনে এক জায়গায় বসে আছে, আর একজনে খাওয়াই দিছে, এই আমার এই কাজের সম্ভাব্য ফলাফল কি? যে ভিন্ন যে কাজটা করছে সেইটা। আর একটা উদাহরণ করি, দেখেন। সম্ভাব্য ফলাফল না হলে আবার প্ররোচনাকারীদের দায়ী করা যাবে না, যদি সম্ভাব্য ফলাফল হয় শুধু সেই ক্ষেত্রেই দায়ী করা যাবে। কেমনে? আমি এইভাবে বলি, এটা পড়ার আগে আপনাদের বুঝাই। ধরেন রুবেল বলছে তানবীরকে, যে তানবীর তুমি অমুকের ঘরে আগুন দিয়ে আসো। আগুন মানে, মানে আগুন ধরায় আগুন, অন্য আগুন না, সংসারের আগুন না, অমুকের ঘরে আগুন দিয়ে আসো। এখন সে অমুকের ঘরে আগুন তো দিছেই, ঘরে যে সোনার গহনা ছিল তাও চুরি করছে, বাট সে অ্যাকচুয়ালি করতে বলছিল কোনটা? আগুন। এখন আপনি একটা জিনিস দেখেন, আগুনের সম্ভাব্য ফলাফল কিন্তু আগুন দেওয়ার সম্ভাব্য ফলাফল চুরি না। একটু আগের উদাহরণে যে অমুককে বিষ খাওয়াইতে বলছিলাম সেটার সম্ভাব্য ফলাফল ছিল আর একজনকে খাওয়াইছে, এটা। কিন্তু আগুন দেওয়ার সম্ভাব্য ফলাফল কি? চুরি না। তাহলে রুবেল এই জায়গা ওই যারে প্ররোচনা দিছিল সেটা আগুনও দিছে, চুরিও করছে, বাট রুবেল প্ররোচনাকারী হিসেবে শাস্তি পাবে শুধু কোনটা? আগুনের। কারণ আগুনের সম্ভাব্য ফল কোনটা না? চুরি না। বুঝলেন কিনা? তাহলে আপনি যে কাজের জন্য প্ররোচনা দিচ্ছেন দেখতে হবে আমার এই প্ররোচনার সম্ভাব্য ফল ভিন্ন কাজটা কিনা। যদি আমার প্ররোচনার সম্ভাব্য ফলাফল ভিন্ন কাজটা হয়, তাহলে আমি ভিন্ন কাজের জন্যও কি তাই হব। দেখেন উদাহরণ 2, এ তো আরিফ সাহেবের নাম চলে আসছে বহুত আগের। দেখেন, দেখেন পবলু ফারুককে প্ররোচিত করে মামুনের গৃহ পোড়ানোর জন্য। পবলু বলছে ফারুক রে যে তুমি যে মামুনের গৃহে আগুন দাও। ফারুক উক্ত গৃহে আগুন লাগায় এবং সেই ঘরের সম্পত্তি, আন্ডারলাইন করেন, সম্পত্তি কি করে? চুরি করে। এক্ষেত্রে পবলু গৃহটি পোড়ানোর কাজে সহায়তার জন্য দোষী হবে, কিন্তু চুরির জন্য দোষী হবে না। কারণ চুরি একটি কি ছিল? আন্ডারলাইন করেন, পৃথক কাজ ছিল, এটি গৃহ পোড়ানোর জন্য সম্ভাব্য ফলাফল ছিল না। কি মাথা গরম হয়েছে কার কার? আচ্ছা শুনেন, থাক 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 থাক। আরিফ সাহেব পরে পরে সময় দিবানি আপনারে, আপাতত এই জায়গায় থাকি। দেখেন তাহলে, দেখেন শুনেন, আচ্ছা শুনেন, যারে আপনি যে কাজটা 110, আপনি যে কাজটা করতে বলছেন তার চেয়ে ভিন্ন একটা রয়ে গেছে। আপনি আঘাত করতে বলছিলেন, গুরুতর আঘাত হয়ে গেছে, আপনি গুরুতর আঘাতের প্রচনকারী হিসেবে দায়ী হবেন। 110, 110-এর সাথে আমরা মনে রাখছিলাম 112। আপনি যে কাজ করতে বলছেন, আপনি যে কাজ করতে বলছেন সেই কাজ করতে গেলে আরেকটা কাজ করা লাগে, নাইলে আপনার কাজটা করা যায় না। সে আরেকটা কাজও করছে, এটা কত? 112। 10 আর 112, 111-তে বললো। আমরা 11 আর 13 একসাথে মনে রাখবো। যে কাজের প্ররোচনা দিচ্ছেন আর একটা যদি ঘটে, তাহলে দেখবো ওই আর একটা কাজটা আপনার প্ররোচনার সম্ভাব্য ফল কিনা। যদি সম্ভাব্য ফল হয় তাহলে আপনি ভিন্ন কাজের জন্য দায়ী হবেন, যদি সম্ভাব্য ফল না হয়
তাহলে আপনি ভিন্ন কাজের জন্য দায়ী হবেন না। তাহলে 111 আমি মনে রাখবো দুইটা উদাহরণ, ওই যে কম বয়স্ক বালকৃতি বিষ খাওয়ানোর উদাহরণ, আর হলো ঘর পোড়ানো চুরির উদাহরণ। আচ্ছা, 113তে চলে আসি, দেখেন। আচ্ছা, নামাজ শেষে মানে নামাজ পড়ে আসি তারপরে বুঝাই। তার আগে আপনারা, আচ্ছা আমরা ক্লাস শুরু করি, দেখেন। তো আমরা 111 পড়ছি, 111তে বললো যে যে কাজের জন্য প্ররোচনা দেওয়া হয়েছে সেটা ছাড়া যদি ভিন্ন কোনো কার্য সংঘটিত হয় এবং ওই ভিন্ন কার্যটা যদি প্ররোচনার সম্ভাব্য ফল হয়, তাহলে প্ররোচনাকারী ওই ভিন্ন কার্যের জন্য কি হবে? দায়ী হবে। ধন্যবাদ। এবার 113তে আসি। 113 পড়ার আগে আমি একটু আপনাদের ব্যাখ্যা দিই। 113তে বলছে যে যে কাজের জন্য প্ররোচনা দেওয়া হয়েছে সেই কাজ ছাড়া ভিন্ন কার্য সংঘটিত হয়েছে, ভিন্ন কার্যটা তার প্ররোচনার সম্ভাব্য ফলাফল, এ সব কিছুই 113, কিন্তু মিলে যাচ্ছে কার সাথে? 111-র সাথে। ওই জায়গাও ভিন্ন কার্য প্ররোচনা ছিল, এই জায়গা প্ররোচনা, ওই জায়গাও ভিন্ন কার্য ছিল, এই জায়গাও ভিন্ন কার্য, ওই জায়গাও সম্ভাব্য ফলাফল ছিল, এই যে 113তেও সম্ভাব্য ফলাফল। বাট পার্থক্য হলো এই জায়গায় যখন সে প্ররোচনাটা দিচ্ছে ওই মুহূর্তে সে অবগত আছে যে ভিন্ন কার্যে মানে আরেকটা কাজ ঘটার সম্ভাবনা আছে। কেমনে? আপনি একজনকে বললেন যে অমুকরে গুরুতর আঘাত করো, সে যাতে না মরে বাট মরার ঘর থেকে ফেরত আসে, আজরাইল রে দেখে আসুক, তিনি আসুক আর কি, এই কথা বললেন, কিন্তু না মরে। এখন আপনি জানেন যদি কাউরে গুরুতর আঘাত করতে যায় তার মারা যাওয়ারও কি আছে? সম্ভাবনা আছে। এটা আপনি আগে থেকে কি ছিলেন? অবগত। কিন্তু যদি আপনি বলেন ঘর পোড়ানোর কথা, চুরি করবে, এটা কিন্তু, অথবা ওই যে যে আপনি অমুকরে খাওয়াইতে বললেন তমুকরে খাওয়াবে, এটা কিন্তু অ্যাকচুয়ালি অবগত না। কিন্তু এটা শুরুর ক্ষেত্রেই আপনি অবগত আছেন যে যদি কাউকে আপনি গুরুতর আঘাত করতে যান তাহলে সে কি মারাও যেতে পারে। এখন আপনার 110 আর 113 পরে আসতেছি আগে। তাহলে 111 আর 13 পার্থক্য কি বুঝতেন? 111তে 13 হুবহু সেম, শুধু 11তে সে অবগত ছিল না, মানে, আর 13তে যখন সে প্ররোচনা দিচ্ছে ওই মুহূর্তে সে অবগত আছে যে এরকম একটা ঘটনাও ঘটতে হতে পারে, সম্ভাব্য ফলাফল সম্পর্কে অবগত আছে। একটু পড়ি, দেখেন। তারা 113, যে প্ররোচনার ফলে আহ প্ররোচনার ফলে দেখেন, wait, প্ররোচনার ফলে ভিন্ন কার্য সংঘটিত হলে উক্ত কাজের সম্ভাব্য ফলাফল সম্পর্কে প্ররোচনাকারী গোলদিন অবগত থাকলে যে কার্য করার জন্য প্ররোচনা করা হয়েছে উক্ত কার্যের ফলাফল অপসহায়তাকারীর অভিপ্রায় হতে ভিন্ন হলেও উক্ত ফলাফল বিষয়ে অপসহায়তাকারী শাস্তি পেতে পারে যদি সম্ভাব্য ফলাফল সম্পর্কে অপসহায়তাকারী গোলদিন অবগত থেকে থাকে। উদাহরণ দেখেন, যে গণেশকে গণেশকে গুরুতর জখম করার জন্য করিম কবিরকে প্ররোচিত করে। কবির উক্ত প্ররোচনার ফলে গণেশকে গুরুতর জখম করে, যার ফলে গণেশ মারা যায়। এক্ষেত্রে করিম খুনের সহায়তার জন্য দণ্ডিত হবে। করিম জানতো যে প্ররোচিত গুরুতর জখমের কার্যটির ফলে কি ঘটতে পারে? মৃত্যু ঘটতে পারে। তাই এখানে খুনের সহায়তার জন্য দণ্ডিত হবে এবং খুনের জন্য নির্ধারিত শাস্তি পাবে। এখন আমাদের আলামিন সাহেব উনি একটা প্রশ্ন করেছিলেন যে ওনার কাছে 110 আর 113 তো একই রকম মনে হয়। 10-এ বলছিল যে কাজ করতে বলছে, আঘাত করতে বলছিল, করছে কি? গুরুতর আঘাত। আর এখানেও বলছিল গুরুতর জখম করতে, কিন্তু সে কি হয়ে গেছে? মারা গেছে। আপাত দৃষ্টিতে এক মনে হলেও প্রকৃতপক্ষে এক না। ওই জায়গায় কিন্তু আঘাত করলেই যে সব আঘাতই গুরুতর আঘাত হবে বিষয়টা তা না। আঘাত করলে থাপ্পড় দিতে বললো, ধরেন থাপ্পড় দিতে বললো, এখন থাপ্পড় তো আঘাত, থাপ্পড়ের বলে কারো কিন্তু গুরুতর আঘাত ঘটার কোনো সম্ভাবনা নাই, কিন্তু সে ওই যারে প্ররোচনা দিছে সে ঘটাই ফেলছে গুরুতর আঘাত। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে 110। আর যখন সে প্ররোচনা দিছে যে কাজের জন্য প্ররোচনা, গুরুতর আঘাত করতে গেলে মৃত্যুর সম্ভাবনা যতটুকু, আঘাত করতে বললে গুরুতর আঘাতের সম্ভাবনা ততটুকু না। একটা জিনিস বোঝেন, আঘাত করতে গেলে গুরুতর আঘাতের সম্ভাবনা যতটুকু, গুরুতর আঘাত করতে গেলে মরার সম্ভাবনা তার চেয়ে বেশি। বুঝেন কিনা? অবগত আছে? তাহলে আমরা কি বুঝলাম? যে প্ররোচনার ফলে প্ররোচনার শাস্তি সম্পর্কে আলোচনা করছে 109 থেকে 120। যদি প্ররোচনার ফলে অপরাধটা সংঘটিত হয় তাহলে শাস্তি 109 থেকে 114, আর যদি সংঘটিত না হয় তাহলে 115 থেকে কত? 120।
তাহলে 109 বলছে যে প্ররোচনা দিছে অপরাধ সংঘটিত হয়েছে 109, প্ররোচনাকারী স্বয়ং উপস্থিত থাকলে 114, মনে আছে কিনা? 110 প্ররোচনার ফলে ভিন্ন কাজ সংঘটিত হয়েছে, বাট এই ক্ষেত্রে যে কাজটা করছে সে মানে সে যে কাজটা বলছিল সেটা তার সাথে আছে, সেটা হচ্ছে আর একটু গুরুতর প্রকৃতির ঘটে গেছে, সে ভিন্ন কাজের জন্য দায়ী হবে, এটা কত? 110। 112 যে কাজের জন্য প্ররোচনা দিছিল সেটা করতে গেলে আর একটা অপরাধ করা লাগে, নাইলে সেটা হয় না, তাহলে দুইটা কাজের জন্যই প্ররোচনাকারী দায়ী হবে, এটা কত? 112। 111 যে কাজের জন্য প্ররোচনা দেখে আর একটা কাজ সংঘটিত হয়েছে, দেখবো যে আর একটা কাজ আমার প্ররোচনার সম্ভাব্য ফল কিনা, আমার প্ররোচনার সম্ভাব্য ফল হলে আমি ওই ভিন্ন কাজের জন্য দায়ী হব। 113 যে কাজের জন্য প্ররোচনা দিছে ভিন্ন কাজ সংঘটিত হয়েছে এবং আমি ওই ভিন্ন কাজের জন্য দায়ী হব যদি আমি দেখি যে ভিন্ন কাজটা আমার প্ররোচনার সম্ভাব্য ফল এবং যখন আমি প্ররোচনা দিয়েছিলাম ওই সময় আমি কি ছিলাম? অবগত ছিলাম। তো এখন এই এই পার্টিকুলারলি এই প্রত্যেকটা ধারার উদাহরণ আপনার মনে রাখতে হবে, নাহলে উদাহরণ যদি আপনি মনে না রাখেন তাহলে আপনি কিন্তু বাসায় গিয়ে কি একদিন পরেও এটা আপনার মনে থাকবে না। বাট আপনার মনে রাখার আপনারা সিস্টেম শিখে নেন। 109, 114 এক জোড়া, 110, 112 এক জোড়া, 111, 113 আর এক জোড়া। বুঝতে পারছেন? একটা উদাহরণ বলেন। হচ্ছে যে আহ, রুবেলের সাথে তানভীরের একটা কথা জি তানভীরের সাথে আমাকে ছিল জি। কথা কাটাকাটি ফলে আমি রুবেলকে শিখাই দিলাম হ্যাঁ। হুম। হুম। এই যে 110 থেকে 113 পর্যন্ত হ্যাঁ। এই ধরনটার সাথে কি কোনো সংযুক্ত আছে? আচ্ছা, এটা এটা 109, এটা পড়বে 109 সরাসরি 109। মানে আমি ও যদি আমি 100 উপস্থিত থাকি, যেহেতু উপস্থিত আছে 114, তারে আমি ওই যে ধরাই দিছি, উস্কাই দিচ্ছি সাথে সাথে যে ওরা আজকে শেষ করে ফেলা, মানে তারে হত্যা করতে আমি কি করছি? সহায়তা করছি এবং আমি ওই স্থানে উপস্থিত ছিলাম। এটা অনেকটা আমাদের সেকশন 38 মনে আছে কিনা? যে কাজের জন্য প্ররোচনা দিচ্ছেন বা ঘটছে কি, মানে সেটা তো মানে করতে গেছে তারে রাগ হইয়া সে যদি করে, যে রাগ হইছে সে যদি তারে আঘাত করে, এটা হলো নিন্দনীয় নরহত্যা। কিন্তু পাশ থেকে আর একজন সিস্টেমে তার হাতে ছুরি একটা ধরাই দিচ্ছে, তাহলে সে হবে কি? খুনের জন্য। তাহলে আপনি যেটা বলেছেন এটা তারা দায়ী করা যায় 114-তে। 114-তে কি ভালো আছেন? ঠিক। এখন কি হয় ওই যে আপনার মানে অভিপ্রায়ের জন্য এখন ওই যে আমি কথা বললাম যে 110 আর 113-র ভিতরে অতটুকুই পার্থক্য যে 110-এ অবগত থাকে না, 113-তে কি অবগত থাকে। আর বলেন বলেন। না, হালকা আঘাত তো এটা আপনারে বুঝাচ্ছি মানে একটা উদাহরণের স্বার্থে, মানে ওখানে আমি একটু বলি। না আপনার বলার দরকার নাই, পরে শুনেন। এটা পরে পরে আমি আগে শেষ করি, তারপরে আপনাদের বলার সুযোগ দিব। আমার শেষ করতে পারবো না। আপনার কোনো জিজ্ঞাসা থাকলে সেই চুপ করেন, বলা বলি পরে। এই মিতা বুঝতেন? বাড়ি গিয়ে আরো ভালো বুঝবেন। হ্যাঁ, 109, 114 আগে। আপনি ওই যে এর কথা বললাম জোড়ায় জোড়ায় না বুঝলে ভিডিও দেখতে হবে। 109, 114, 110, 112, 111, 113। ধন্যবাদ। এগুলো তো সব আমার গুরুত্ব হতেই হবে। হ্যাঁ, অপরাধ সংঘটিত হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ। দেখেন, জি দেখেন। আচ্ছা, তো এখন আমরা চলে আসবো ধারা 115, মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধে সহায়তা করানো এবং অপরাধ অনুষ্ঠিত না হওয়া। এই যে আমরা চলে আসছি, প্ররোচনা দিছে বাট অপরাধ সংঘটিত হয় নাই। আপনারা একটা দিন পেছনে প্ররোচনা দিছে বাট কি অপরাধ সংঘটিত হয় নাই, সেই জায়গা চলে আসলাম, কারণ আমরা অলরেডি আগে থেকেই জানি প্ররোচনা দিছে অপরাধ সংঘটিত হয়েছে 109 থেকে 114, প্ররোচনা দিছে অপরাধ সংঘটিত হয় নাই 115 থেকে 120। দেখেন, যে ব্যক্তি আন্ডারলাইন করেন মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধ সংগঠনে প্ররোচনা করে, তারে সে প্ররোচনা দিতে কিসের? এমন একটা অপরাধে যে অপরাধের সাজা আছে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য, কিন্তু উক্ত প্ররোচনার ফলাফল হিসেবে আন্ডারলাইন করেন অপরাধটি সংগঠিত না হলে উক্ত ব্যক্তি অর্থদণ্ড সহ যে কোনো বর্ণনার গোল দিবেন 7 বছর কারাদণ্ডে দণ্ডিত হবে। আমি রুবেলরে বললাম, রুবেল যে আপনি অমুক রে হত্যা করেন,
রুবেল বলল যে না আমি এই কাজ করতে পারবো না। তাহলে রুবেল যেহেতু হত্যা করে নাই, রুবেল যদি হত্যা করতো তাহলে রুবেল, আমি দণ্ডিত হতাম 109-তে। আমি স্বয়ং উপস্থিত, রুবেল হত্যা করতে আমি উপস্থিত আছি, আমি দণ্ডিত হতাম 114-তে। আমি বলছি হত্যা করতে, রুবেল হত্যা করে নাই, তাহলে আমি দণ্ডিত হবো 115-তে। কারণ হত্যা একটা মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। এক্ষেত্রে আমার সাজা হবে সর্বোচ্চ কত? 7 বছর। যদি উক্ত অপসহায়তার ফলে কোনো ব্যক্তিকে আঘাত করা হয় তাহলে উক্ত প্ররোচনাকারী অর্থদণ্ড সহ যে কোনো আঘাতটা বলতেন কোনো আঘাত করা হয় তাহলে উক্ত প্ররোচনাকারী অর্থদণ্ড সহ যে কোনো বর্ণনা 14 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবে। এটার অর্থ কি? আমি তারে বলছিলাম রুবেল রে যে উন্মুক্ত যে হত্যা করেন, রুবেল গেছিল হত্যা করতে, হত্যা করতে পারে নাই, হালকা আঘাত হয়ে গেছে। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্পের ভিডিও দেখছেন? কানে কানে লাগছে গুলি। তো তারে বলছিল হত্যা করতে। এখন ওই যে যে প্ররোচনা দিছে, ডেফিনেটলি ওই ব্যক্তিরে যে হত্যা করতে গেছে তার একজন প্ররোচনা দিছে না? তো এখন সে দায়ী হবে 115-তে, সাজা আসবে 14 বছর। প্ররোচনাকারীর সাজা হবে কত? 14 বছর। কারণ হত্যা যে ব্যক্তিরে প্ররোচনা দিছে সে হত্যা করতে পারে নাই, বা কি হয়েছে? আঘাত হয়েছে। 115 বুঝেন? হ্যাঁ, না লাগলে বা না করলে হলো 7, না করলে কত? 7। হ্যাঁ, আর আঘাত হলে কত? 14। এটা কি অপরাধ? একটু মনে রাখলে হবে। কত ধারা? 115 ধারা। জি। আঘাত যদি না লাগে আমি ওইটা ডান্স শট দিলাম তখন আঘাতটা লাগে যখন আমার হ্যাঁ, আচ্ছা দেখেন, আচ্ছা এই বুঝছেন 115? আচ্ছা 116 দেখেন, 116 দেখেন, কারাদণ্ডে দণ্ডনীয়। এটা বলতেন কারাদণ্ডে চলে যাবেন। কা- কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের সহায়তা করুন এবং অপরাধ অনুষ্ঠিত না হওয়ার ক্ষেত্রে শাস্তি। আমি এর আগে প্ররোচনা দিছিলাম মৃত্যুদণ্ড আর যাবজ্জীবন কারাদণ্ড, আর এখন দিচ্ছি শুধু কারাদণ্ডে। বললাম যে চুরি করো, তারে আঘাত করো, তার ঘরে আগুন ধরায় দাও, তার নামে বাজে কথা বলো, আপনারা বললাম আপনি করেন নাই, তাহলে কি হবে দেখেন। কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের সহায়তা করা হলে এবং উক্ত অপরাধটি যদি সংগঠিত না হয় এবং এমন প্ররোচনার জন্য কোনো শাস্তি বিধান দণ্ডবিধিতে না থাকলে, তাহলে উক্ত অপরাধের প্ররোচনাকারী যদি গোল দিবেন সাধারণ ব্যক্তি হন, তবে উক্ত ব্যক্তি অপরাধের জন্য বর্ণিত সর্বোচ্চ কারাবাসের গোল দিবেন 1/4। সাধারণ ব্যক্তি হইলে ওই ধারায় সর্বোচ্চ যে সাজা আছে তার 1/4 শাস্তি পেতে পারে। এবং অপরাধের প্ররোচনা করে যদি গোল দিবেন সরকারি কর্মকর্তা হন, তবে উক্ত ব্যক্তি আহ অপরাধের জন্য বর্ণিত সর্বোচ্চ কারাবাসের, এই যে দেখেন, অর্ধাংশে মানে অর্ধেক পর্যন্ত শাস্তি পেতে পারে। একটু বোঝাই, যদি সাধারণ কোনো ব্যক্তি, ধরেন আমি রুবেলরে বললাম, হত্যা করতে বলি নাই, রুবেলরে বললাম আপনি অমুকরে থাপ্পড় দেন, তো শুধু থাপ্পড়ের শাস্তি, রুবেল যদি যায় থাপ্পড় দিয়ে দেয়, অপরাধ সংঘটিত হয়েছে, আমি বাসায় আছি, রুবেল কোর্টে আছে, কোর্টে মারছে, তাহলে আমি দণ্ডিত হবো 109। আমি কোর্টে ছিলাম, রুবেল বলছে এখনই থাপ্পড় দেন, 114। আমি থাপড়াইতে বললাম, রুবেল থাপড়াই নাই, বললো যে না এই কাজ আমি করতে পারবো না। এখন আমি একজন সাধারণ ব্যক্তি, আমি প্ররোচনা দিচ্ছি, থাপ্পড় দিলে 323-এর অপরাধ হতো, 323-এর সাজা 1 বছর। তাহলে এই জায়গায় আমি যেহেতু সাধারণ ব্যক্তি, সরকারি না, আমার সাজা হবে 1 বছরের 1/4। আর আমি যদি কোনো সরকারি ব্যক্তি হতাম তাহলে হতো 1 বছরের 2/1। বুঝলেন কিনা? শাবাশ। সরকারি চাকরি যারা করে, হান্নান সরকার হইলে সরকারি কর্মচারী না, নাম সরকার, ও কিন্তু সরকারি কর্মচারী না। হ্যাঁ, তার চাকরি করতে হবে সরকারি। জি, এই যে উদাহরণ নিচে আসতেছে দেখেন, উদাহরণ, কয়েকজন পুলিশ কর্মকর্তা যার দায়িত্ব হলো দস্যুতা প্রতিরোধ করা। পুলিশের ডেফিনেটলি দায়িত্ব দস্যুতা প্রতিরোধ করা, কিন্তু সে দস্যুতা সংগঠনে প্ররোচনা করেছে। কিসে? সংগঠনে। তবে দস্যুতা সংগঠিত হয়নি। ছ কেটে ট দেন, সংগঠিত। দস্যুতা সংগঠিত হয়নি, এক্ষেত্রে ক দণ্ডিত হতে পারে দস্যুতার জন্য নির্ধারিত সর্বোচ্চ শাস্তির অর্ধাংশ, যেহেতু সে একজন সরকারি কর্মকর্তা। দস্যুতার শাস্তি 10 বছর কারাবাস, তাহলে এই জায়গায় পুলিশের সাজা হবে কত? 5 বছর। আর সাধারণ ব্যক্তি হইলে, বুঝতেন? তাহলে আপনি 115-তে প্ররোচনা দিচ্ছেন মৃত্যুদণ্ড আর যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য, অপরাধ সংগঠিত হয় নাই। আর 116-তে, 115-তে ওটা, আর 116-তে প্ররোচনা দিচ্ছেন কারাদণ্ডযোগ্য, অপরাধ সংগঠিত হয় নাই।
আচ্ছা, অনলাইনে যারা আছেন আপনারা তো বোবার মতো শুনেন, কোনো প্রশ্ন টশ্ন করেনও না, কোনো সমস্যা আছে কিনা? হ্যাঁ, সমস্যা এবার নাই স্যার, বুঝছি স্যার। আচ্ছা, আচ্ছা, এই 117টা দেখেন, যে যেভাবে বুঝে পড়ে তাকে বুঝতে দেন। উনি তিনটে বুঝাচ্ছে কেন, ওই জায়গায় একটা আঘাত করছে, এই জায়গায় তিনটে দেখেন। আচ্ছা দেখেন, হ্যাঁ, আচ্ছা দেখেন, হ্যাঁ, 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 দেখেন তো 117টা দেখেন ভাই। এই কথা বলেন না, দেখেন, জনসাধারণ বা 10-এর অধিক ব্যক্তি কর্তৃক অপরাধ অনুষ্ঠানে সহায়তা করুন। আপনি 10-এর অধিক ব্যক্তির উস্কে দিয়েছেন, প্ররোচনা করছেন। তো সেই ক্ষেত্রে যে ব্যক্তি জনসাধারণ বা 10-এর অধিক ব্যক্তি কর্তৃক অপরাধ অনুষ্ঠানে সহায়তা করে, সেই ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ড, যার মেয়াদ 3 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড হতে পারে, উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। শুনেন, আপনি, আমরা উদাহরণটা পড়ি তাইলে এটা ভালো বুঝবেন। দেখেন, একটি সর্বোচ্চ 3 বছর, জি, অনধিক 3 বছর। একটি সম্প্রদায়ের শোভাযাত্রা যাবার সময় কোয়ার ব্যক্তিদের উপর আক্রমণ করার উদ্দেশ্যে কোয়া 10 জনের অধিক সংখ্যক সদস্য বিশিষ্ট অন্য একটি বিরোধী সম্প্রদায়ের ব্যক্তিদের একটি বিশেষ সময় ও স্থানে মিলিত হওয়ার প্রয়োজনা দিয়ে একটি বিজ্ঞপ্তি লটকিয়ে দেয়। ধরেন আওয়ামী লীগ সমাবেশ বের করবে, তো আওয়ামী লীগের সমাবেশ সে যাতে অন্য বিএনপির লোকজন যাতে হামলা করে, এই জন্য একজন থার্ড পার্টি সে উস্কিয়ে দিছে, বিভিন্ন জায়গায় লটকাইয়া এই যে টানাই দিছে, যে অমুক লটকাইয়ে বুঝেন তো, পোস্টার লাগাই দিতে, যে অমুক তারিখে আওয়ামী লীগ সমাবেশ বেশ করবে, তোমরা ওইটাতে প্রতিহত করো, বিভিন্ন জায়গায় লাগাই দিতে। তা সে প্ররোচিত করতেছে কয়ের অধিক ব্যক্তিরে, 10-এর অধিক ব্যক্তিরে, তাহলে এই এই ধারায় বর্ণিত অপরাধ সংগঠন করেছে। বুঝেন কিনা? তাহলে 10 বা 10-এর অধিক জনসাধারণ বা 10-এর অধিক ব্যক্তিরে যদি আপনি অপরাধ অনুষ্ঠানে সহায়তা করেন, এই জায়গায় কিন্তু অপরাধটা অনুষ্ঠিত হয় নাই, জাস্ট কি করছেন, সহায়তা করছেন, তাহলে সেই ক্ষেত্রে সাজা হবে কততে? 117তে। এবং এই ক্ষেত্রে সাজা হতে পারে সর্বোচ্চ কত? 3 বছর। হয় নাই, শুধু প্ররোচনা দিচ্ছেন। হ্যাঁ, 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 ওইটাই পেরে, জি, জি, দেখেন। আচ্ছা, তাহলে 115 আমরা বললাম মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধের প্ররোচনা, অপরাধ সংগঠিত হয় নাই, 7 বছর, আর আঘাত হইলে 14 বছর। হ্যাঁ, 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 এতজন মানুষ মাত্র 3 বছর, হ্যাঁ, হ্যাঁ, এখন পর্যন্ত এটা বলবো হ্যাঁ, না। জি। তো এরপরে দেখেন 116তে প্ররোচনা দিচ্ছেন কিসের? কারাদণ্ডযোগ্য। কারাদণ্ডযোগ্য অপরাধের প্ররোচনা দিচ্ছেন, অপরাধ সংগঠিত হয় নাই। বেসরকারি হইলে অর্ধেক, সরি, বেসরকারি হইলে 4 ভাগের 1 ভাগ, আর সরকারি হইলে অর্ধেক। এটা কত? 116। আপনি যদি এই 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 পেজটা মনে রাখেন, তাহলে আপনার রিটেনের পড়া শেষ। বুঝতে পারছেন এই প্ররোচনা রিলেটেড? এবার আসেন 117। আপনি যদি 10 বা 10-এর অধিক ব্যক্তিরে কি দেন, অপরাধ অনুষ্ঠানে সহায়তা করেন, তাহলে সাজা হবে, আপনার সাজা হবে 117 ধারায় কত বছর? 17 সর্বোচ্চ 3 বছর। ধন্যবাদ। এবার আসে আমরা 118 ধারায়, মাথা আর একটু গুলাই, যারা পড়েন নাই তারা, তাদের জন্য আর কি। তারা 118 আগে কখনো আমি আপনাদের পড়াই নাই, বিশেষ করে প্রিলি ব্যাচে, লিখিততে পড়াইছি, প্রিলিতে পড়াই নাই। দেখেন, 118 পড়াইছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আবার দেখেন, ধারা 118, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ অনুষ্ঠানের ষড়যন্ত্র গোপন করা। মানে আপনি এমন একটা অপরাধের ষড়যন্ত্র গোপন করতেন, যে অপরাধটার সাজা হচ্ছে কি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য। কেমনে? দেখেন, যে ব্যক্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয়, এই 9 দীর্ঘিটা, মানে 9 দীর্ঘি হবে না, 9 দীর্ঘি হবে, অপরাধ অনুষ্ঠানের ষড়যন্ত্র ইচ্ছাকৃতভাবে গোপন করে, তবে সেই ব্যক্তি উক্ত অপরাধ অনুষ্ঠিত হলে গোল দেন, যদি অনুষ্ঠিত হয় যে কোনো বর্ণনা 7 বছর কারাদণ্ড, এবং গোল দিবেন যদি অনুষ্ঠিত না হয় যে কোনো বর্ণনা 3 বছর কারাদণ্ডে দণ্ডিত হবে। এটার আমি উদাহরণ বোঝাই, শুনেন। ধরেন
যে আমাদের কোটালীপাড়ায় ওই যে শেখ হাসিনার সমাবেশে বোমা বোমা হামলা পেতে রাখছিল না? তো এখন ওই বোমা হামলাটা যদি ধরেন বোমা যদি ব্লাস্ট হইতো, তাহলে ব্লাস্ট হইলে তাহলে কি হয়ে যেত? মানে অনেক লোক, মানে এখন ধরেন আপনি এই ষড়যন্ত্র সম্পর্কে জানেন, আপনি পুলিশে তথ্য দিলেন যে হামলা হবে হলো কোটালীপাড়ায়, সরি হামলা হবে হলো টুঙ্গিপাড়ায়, আপনি জানেন হবে কোটালীপাড়ায়, বাট আপনি পুলিশকে গোপন করে বলতেছেন কোথায়? টুঙ্গিপাড়ায় গোপন করলে। এবং যেহেতু যদি এই অপরাধটা সংগঠিত হয়, ধরেন বোমা বিস্ফোরিত হয়েছে, মারাও গেছে অনেক, তাহলে আপনি যে যে গোপন করলেন, আপনার সাজা হবে 7 বছর। আর এই অপরাধটা হয় নাই, কিন্তু পরে বোঝা গেছে যে অমুক জায়গায় এই ঘটনাটা ঘটতে যাচ্ছিল, তাহলে আপনার সাজা হবে কত? 3 বছর। অর্থাৎ আপনি যদি মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধের তথ্য যদি গোপন করেন, আপনি জানেন যে অপরাধ অনুষ্ঠিত হবে মিরপুরে, কিন্তু আপনি বললেন অপরাধ অনুষ্ঠিত হবে মতিঝিলে, কিন্তু পরবর্তীতে ঠিকই মিরপুরে অনুষ্ঠিত হলো, তাহলে যেহেতু অপরাধটা অনুষ্ঠিত হয়েছে এবং আপনি এটা গোপন করেছেন, আপনার সাজা হবে 7 বছর। কিন্তু যদি এটা অনুষ্ঠিত না হয়, তাহলে আপনার সাজা হবে কত? 3 বছর। এটা কত দ্বারা? 158। উদাহরণটা দেখেন, দিলীপ কোটালীপাড়ায় ডাকাতি অনুষ্ঠানের সম্ভাবনা রয়েছে জেনে ম্যাজিস্ট্রেটকে এই মর্মে মিথ্যা সংবাদ দেন যে টুঙ্গিপাড়ায় ডাকাতি অনুষ্ঠিত হতে পারে, বাট অ্যাকচুয়ালি সে জানে কোথায়? কোটালীপাড়ায়। দিলীপ কিন্তু উকিল হয়ে গেছে, তখনই তার উদাহরণ দিয়েছিলাম, 2 দিলীপই অ্যাডভোকেট হয়েছে, কিন্তু কোটালীপাড়ায় ডাকাতি অনুষ্ঠিত হয়, এক্ষেত্রে দিলীপ পত্র ধরার অধীনে দণ্ডিত হবে। বুঝতে পারছেন? তানভীর আলম খান, তানভীর আলম খান, আপনি জানেন যে ডাকাতি অনুষ্ঠিত হবে, ডাকাতির সাজা যাবজ্জীবন কারাদণ্ড, ডাকাতি অনুষ্ঠিত হবে কাশিয়ানি আপনার বাড়িতে, পুলিশ আপনার ধরছে, পুলিশে বলছেন যে না ডাকাতি অনুষ্ঠিত হবে টুঙ্গিপাড়ায়। এখন যদি ঠিকই পরবর্তীতে কাশিয়ানিতে ডাকাতি অনুষ্ঠিত হয়, তাহলে আপনি যে তথ্য গোপন করতেন, আপনার সাজা হবে 7 বছর। 7 বছর। আর যদি অনুষ্ঠিত না হয়, তাহলে আপনার সাজা কত? 3 বছর। বুঝতেন? জি। তো আমরা 118-র সাথে মনে রাখবো 120, 118-র সাথে 120 দেখেন। হ্যাঁ, ধারা 120 কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ অনুষ্ঠানের ষড়যন্ত্র গোপন। 115, 116 যেরকম ছিল, 118, 120 সেরকম। 118-তে গোপন করতে হলো মৃত্যুদণ্ড আর যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধের কথা, আর 120-এ গোপন করবো কি অপরাধের কথা? কারাদণ্ডযোগ্য অপরাধের কথা। দেখেন, যে ব্যক্তি কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধ অনুষ্ঠানের সম্ভাবনা আছে, এখন কারাদণ্ডযোগ্য কি? যেটা মৃত্যুদণ্ডও না, যেটা যাবজ্জীবন কারাদণ্ড না। যে ব্যক্তি কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধ অনুষ্ঠানের সম্ভাবনা আছে জেনেও উক্ত অপরাধ অনুষ্ঠানের ষড়যন্ত্র গোপন করে, তাহলে উক্ত ব্যক্তি অপরাধ অনুষ্ঠিত হওয়ার ক্ষেত্রে যে কোনো বর্ণনার কারাদণ্ডে, যা উক্ত ধারায় আন্ডারলাইন করেন, সর্বোচ্চ কারাদণ্ডের 1/4। যদি ধরেন আমি চুরির কথা গোপন করছি, চুরির সাজা হলো 3 বছর, তাহলে অপরাধটা যদি মানে আপনার অনুষ্ঠিত হয়ে যায়, আমি গোপন করছি যে অমুক জায়গায় চুরি হবে না, আজ কোনো চুরি হওয়ার সম্ভাবনা নাই, বাট চুরি অ্যাকচুয়ালি হয়েছে, তাহলে আমার সাজা হবে, চুরির সাজা 3 বছর, 3 বছরের 4/1। আর অপরাধ অনুষ্ঠিত না হলে আন্ডারলাইন কেন, অপরাধ যদি অনুষ্ঠিত না হয়, তাহলে যে কোনো বর্ণনার কারাদণ্ড, যা উক্ত ধারায় নির্ধারিত সর্বোচ্চ কারাদণ্ডের কত? 8/1। তাহলে 3 বছরের 8/1। বুঝতে পারছেন? হ্যাঁ, এটা আপনি যারা একেবারে ফার্স্ট টাইম, তাদের একটু জট বাঁধবে, বাট আপনি যত পড়বেন তত এই জিনিসগুলো আপনার মাথায় আরো ক্লিয়ার হবে। জি। হ্যাঁ, 118 হলো যে ষড়যন্ত্রটা গোপন করছেন সেটা যাবজ্জীবন অথবা মৃত্যুদণ্ড, আর 120-এ যেটা গোপন করছেন সেটা কত? কারাদণ্ডযোগ্য। অপরাধ অনুষ্ঠিত হইলে 4/1, অনুষ্ঠিত না হইলে কি? 8/1। ক্লিয়ার? এখন একটা ধারা আমাদের বাদ থেকে গেছে, সেটা হলো 119 না? স্যার হ্যাঁ বলেন। স্যার আমার এখানে তো লাইন শুধু কেটে কেটে যায়, কথা একটা বুঝলে আর একটা বুঝি না, কয়টা প্রশ্ন করবো? স্যার একটু লিঙ্কটা আজকে দিয়ে দেন, ক্লাস শুনে বারই করতে হবে। আচ্ছা, আপনাদের উনি বলতেছে লাইন কেটে যায়, বিনা কামরুজ্জামান লুৎফুন্নার, মানে আপনাদেরও কি কথা আটকে আটকে আছে, কেটে কেটে যায় নাকি শুনতে পারেন ঠিক মতো? মানে কেটে না কেটে জি, যায়।
শুনতে আমার পাচ্ছি এখানে তো। মনে হয় সমস্যা। বলেন বলেন। স্যার আমার এদিক থেকে তো স্পষ্ট শোনা যাচ্ছে। আচ্ছা ধন্যবাদ। তাহলে আমার একজন এদিক থেকেও শুনতে পাচ্ছি। একজন যদি স্পষ্ট শুনেন তাহলে সমস্যা আমার না। ধন্যবাদ। হ্যাঁ আমি স্যার, এটা মনে হয় আমার এখানে সমস্যা। আচ্ছা সমস্যা নাই, আমি ভিডিও তো দিয়েই দিই, শেয়ার করে দিই, সমস্যা নাই। 119 বেশিক্ষণ লাগবে না, নেই করে ফেলাই দেখেন। 119 দ্বারা 119 এলো শুধুমাত্র সরকারি কর্মচারীর জন্য। মানে তারা যদি মৃত্যুদণ্ডযোগ্য সংবাদ গোপন করে, তারা যদি কারাদণ্ডযোগ্য গোপন করে, তারা যদি যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধের ষড়যন্ত্র গোপন করে, তাহলে তাদের সাজা হবে 119-এ। না না, 119-এ আসবে দেখেন। সরকারি কর্মচারী কর্তৃক অপরাধ অনুষ্ঠানের ষড়যন্ত্র গোপন করা, যা নিবারণ করা তার দায়িত্ব। যা নিবারণ করা তার দায়িত্ব, মানে সকল সরকারি কর্মচারী কিন্তু সবকিছু নিবারণ করা দায়িত্ব না। দেখেন, যদি কোনো সরকারি কর্মচারী এমন কোনো অপরাধ অনুষ্ঠানে ষড়যন্ত্র গোপন করে যা নিবারণ করা তার দায়িত্ব ছিল, তবে উক্ত সরকারি কর্মচারী, এই যে দেখেন, অপরাধ অনুষ্ঠিত হলে যে কোনো বর্ণনার কারাদণ্ড যা উক্ত ধারায় নির্ধারিত সর্বোচ্চ কারাদণ্ডের মেয়াদের অর্ধেক পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা উভয়। অর্থাৎ সরকারি কর্মকর্তা যদি কোনো অপরাধের তথ্য গোপন করে, না একটু ধৈর্য ধরে আসতেছি, বলতেছি, যদি অপরাধটা অনুষ্ঠিত হয় তাহলে ওই ধারায় যে সর্বোচ্চ সাজা আছে তার অর্ধেক। এখন মিথ্যা প্রশ্ন করছে যে এই জায়গা মৃত্যুদণ্ড কারাদণ্ড তো কিছুই লেখা নাই, দরকার নাই। আপনি এখন আবার পাল্টা প্রশ্ন করবেন, তাহলে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ যদি অনুষ্ঠিত হয় তাহলে মৃত্যুদণ্ডের অর্ধেক কেমনে দিবে? অর্ধেক কাটবে? অর্ধেক কাটবে না। সেটার উত্তর আছে লর্ড ম্যাকুলে। তারা এত বোকা শোকা না, তারা এই আইন 1860 সালে তৈরি করছে, যা বাঙালি এই 200 বছরও এখনো চেঞ্জ করতে পারে নাই। তার ভিতরে, তার মানে হচ্ছে তার ভিতরে জিনিস আছে। তাহলে আপনার প্রশ্নের উত্তর পরে আসতেছি। দেখেন, এই যে অপরাধটি যদি মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় হয়, তাহলে যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ কত 10 বছর পর্যন্ত হতে পারে, ব্যতীত। মৃত্যুদণ্ড কি ভাই? ওমর ফারুক বলেন, চলে যাবেন, প্রশ্ন নিয়ে যান। আচ্ছা, তুষার পেজ অলরেডি দিয়ে ফেলছি আমি, দেখেন পেজ বিরতির সময় দিয়ে দিছি। ও আপনি তো প্রশ্ন, আচ্ছা শুনেন, তাহলে এখানে একটা জিনিস বুঝেন, যে প্রশ্ন নিয়ে যান, দাঁড়ান। যদি অন্য কোনো অপরাধ হয় তাহলে সরকারি কর্মকর্তার সাজা হবে কত? ওই অপরাধের অর্ধেক। আর যদি কি হয়, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হয় তাহলে কত? 10 বছর। হ্যাঁ আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখেন, তাহলে এটার পার্থক্য বুঝতেন। যদি অপরাধটা অনুষ্ঠিত হয় তাহলে ওই অপরাধের কত? অর্ধেক। আর যদি অপরাধটা মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য হয় তাহলে 10 বছর। কারণ এখন ওই যে আপনাদের প্রশ্ন থেকে যায় যে মৃত্যুদণ্ডের অর্ধেক কেমনে হয়। হুম। আচ্ছা পরেরটা দেখেন, পরের লাইন, যদি অপরাধটি অনুষ্ঠিত না হয়, মানে আপনি ষড়যন্ত্র গোপন করছেন, অপরাধ অনুষ্ঠিত হয় নাই, তাহলে উক্ত ধারায় নির্ধারিত সর্বোচ্চ মেয়াদের 1/4 বলতেন। 1/4 মানে কি? 4/1 অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। বলেন, বোকামির জন্যই তো। ওই দুইটা হলো স্যার ঘটছে। ক্লাসের শেষে হ্যাঁ বলেন মিনরাশ্রী, বুঝি নাই, কি বলবেন? বলছি স্যার ক্লাসের শেষে আমার একটা প্রশ্ন আছে, আমার অনেকদিন ধরে ওকে প্রশ্নটা ওকে, খুব ঘুরপাক খাচ্ছে, খুব আচ্ছা মানে আচ্ছা, কিউরিসিটি। ঠিক আছে, ক্লাস শেষ করি, দাঁড়ান। তো বিষয়টা হচ্ছে, সরকারি কর্মকর্তা গোপন করছে অপরাধটা অনুষ্ঠিত হয়েছে, এটা ধরেন কারাদণ্ডযোগ্য, তাইলে কত? অর্ধেক। সরকারি কর্মকর্তা গোপন করতে অপরাধটা অনুষ্ঠিত হয়েছে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধ, তাহলে সাজা কত? 10 বছর। সরকারি কর্মকর্তা গোপন করতে অপরাধটা অনুষ্ঠিত হয় নাই, তাইলে কত? 4/1 হ্যাঁ দেখেন, না এখন ওই মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ডের ওইটা অনুষ্ঠিত হোক বা না হোক, ওই জায়গায় কিছু বলে নাই, হোক বা না হোক, গোপন করলেই 10 বছর। সরকারি কর্মকর্তা মৃত্যুদণ্ডের ওই যে ওটা দেখেন, মানে সে যদি গোপন করে
মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধ যদি গোপন করে, হোক বা না হোক, সাজা কিন্তু সর্বোচ্চ কত হতে পারে? 10 বছর। আলামিন সাহেব, না, ওই যে ধরে নিলেও ওটা একটু ওটা লেখেন, হোক বা না হোক। পরেরটা দেখেন, কারণ মৃত্যুদণ্ডের তো 4 ভাগের 1 ভাগ। অপরাধটা অনুষ্ঠিত হোক বা না হোক। আচ্ছা, অপরাধটা যদি অনুষ্ঠিত না হয় তাহলে সর্বোচ্চ কত? 4 ভাগের 1 ভাগ। উদাহরণ দেখেন, পুলিশ কর্মচারী ক দস্যুতা অনুষ্ঠান সম্পর্কে সংবাদ পায়, দস্যুতার সাজা হচ্ছে আপনার 10 বছর সশ্রম। খ দস্যুতা অনুষ্ঠানের ষড়যন্ত্র গোপন করেছে জেনেও উক্ত অপরাধ অনুষ্ঠানের পথ সুগম করার উদ্দেশ্যে অনুরূপ তথ্য সরবরাহ করা থেকে বিরত থাকে। এক্ষেত্রে ক অবৈধভাবে ক্ষয়ের ষড়যন্ত্রের অস্তিত্ব গোপন করে, পুলিশ গোপন করছে তাই তিনি এই ধারায় দণ্ডিত হবে। পুলিশের সাজা হবে কত বলেন তো? দস্যুতা অনুষ্ঠিত যদি হয়েছে তাহলে সাজা হবে কত? কেন? দস্যুতা সাজা তো 10 বছর সশ্রম। অস্তিত্ব গোপন করে যদি অপরাধটা অনুষ্ঠিত হয় তাহলে সাজা হবে অর্ধেক, আর যদি অনুষ্ঠিত না হয় তাহলে কত? 4 ভাগের 1 ভাগ। না হওয়ার কথা বলা আছে, আজকে থেকে বললাম 10 বছর, তা অবশ্য আমি একটু বলি। একশো উনিশের প্রথমটা হচ্ছে বলেন বলেন। 119-এর প্রথম প্রশ্ন হচ্ছে যে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন ব্যতীত হ্যাঁ যে কারাদণ্ড এটা সংঘটিত হলে হ্যাঁ, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ওইটার অর্ধেক অর্ধেক অর্ধেক। ওটা হচ্ছে যে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড যদি সংঘটিত হোক বা না হোক না হোক, এটার কিন্তু সর্বোচ্চ 10 বছর 10 বছর। জি জি। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে কারাদণ্ড ক্ষেত্রে হ্যাঁ, কিন্তু অপরাধ সংঘটিত হয় না, হয় নাই, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার 4 ভাগের 1। জি, সিম্পল। জি এটাই। হ্যাঁ, সেই অপরাধটা অনুষ্ঠিত হোক বা না হোক। তাহলে আমি আমাদের ক্লাস প্রায় শেষ শেষ পর্যায়ে আমি একটু বলে দিই। দেখেন, আপনারা যারা যারা আছেন তাদের এতক্ষণ যা পড়লাম এটা একটু মাথায় একটু সাজাই দিই। দেখেন, বিষয়টা হচ্ছে অনেকটা এরকম যে আমরা একজন ব্যক্তি আর একজন ব্যক্তির যদি কোনো কাজের কথা, কোনো অপরাধ করতে বলে সেটা বলে প্ররোচনা। প্ররোচনা আছে 107 ধারায়। আর যে প্ররোচনা দেয় তারা বলে প্ররোচনাকারী বা প্ররোচক 108। প্ররোচনা দিলে অপরাধটা অনুষ্ঠিত হোক বা না হোক সে দোষী। আর বাংলাদেশে বসে বিদেশে প্ররোচনা দিলে 108 ক। প্ররোচনার সাজারে 2 ভাগে ভাগ করছে। যদি প্ররোচনার ফলে অপরাধটা অনুষ্ঠিত হয় 109 থেকে 114, যদি অনুষ্ঠিত না হয় 115 থেকে 120। 109 প্ররোচনা দিচ্ছেন অপরাধ অনুষ্ঠিত হয়েছে কিন্তু আপনি প্ররোচনাকারী ঘটনাস্থলে নাই, 109। প্ররোচনা দিচ্ছেন অপরাধ অনুষ্ঠিত হয়েছে, প্ররোচনাকারী স্বয়ং উপস্থিত আছে, 114। প্ররোচনা দিচ্ছেন ভিন্ন কার্য সংঘটিত হয়েছে, ফলাফল অবগত ছিলেন না, সম্ভাব্য ফলাফল অবগত ছিলেন না, 110। আঘাত করতে বলছেন, গুরুতর আঘাত হয়ে গেছে, 110। প্ররোচনা দিচ্ছেন এক কাজের জন্য বাট সেই কাজটা করতে গেলে আরো একটা কাজ করা লাগে, না হলে ওই কাজ করা যায় না, তাহলে উভয়ের জন্য দায়ী হবে, এটা হলো 112। 112 ওই যে সম্পত্তি আনতে বলছেন, বাট সম্পত্তি আনতে গেলে তারে হালকা বানানো লাগে, মানে আঘাত করা লাগে, তাইলে আনা যায় না, তাহলে আঘাত প্লাস সম্পত্তি আনা দুইটার জন্যই প্ররোচনাকারী দায়ী হবে, 112। 111তে বলছে প্ররোচনা দিচ্ছেন অপরাধ সংঘটিত হয়েছে বাট দেখতে হবে ভিন্ন কার্যটা সম্ভাব্য ফল কিনা। শিশুরে বিষ দিচ্ছেন একজনকে খাওয়ানোর জন্য, শিশু খাওয়াই দিছে আর একজনকে, তাহলে আপনি দায়ী হবেন প্ররোচনাকারী হিসেবে। একজনকে বলছেন ঘর পোড়াইতে, সে তো ঘর পোড়াইছে, চুরিও করছে, চুরির জন্য দায়ী হবেন না, কারণ ঘর পোড়ানোর সম্ভাব্য ফলাফল চুরি না। বুঝেন কিনা? 111। 113, 113তে বললো প্ররোচনা দিচ্ছেন ভিন্ন কার্য সংঘটিত হয়েছে, সম্ভাব্য ফলাফল আপনি অবগত ছিলেন, তারে বলছেন গুরুতর আঘাত করতে, সে গুরুতর আঘাত করতে গিয়ে মারা গেছে, তাহলে আপনি জানেন কাউরে গুরুতর আঘাত করলে মারা যেতে পারে। শেষ। 115তে বললো মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধের প্ররোচনা দিয়েছেন যদি অপরাধটা সংঘটিত না হয়, অপরাধ যেহেতু হয় নাই 7 বছর, যদি হালকা আঘাত হয় 14 বছর। 14 বছর। আচ্ছা, 116 কারাদণ্ডযোগ্য অপরাধের প্ররোচনা দিচ্ছেন, অপরাধ অনুষ্ঠিত হয় নাই, সরকারি কর্মকর্তা হলে অর্ধেক, বেসরকারি হইলে 4 ভাগের 1 ভাগ। 117 দশ বা জনসাধারণ বা 10-এর অধিক ব্যক্তির প্ররোচনা দিচ্ছেন, সর্বোচ্চ সাজা 3 বছর। সর্বোচ্চ সাজা 3 বছর। 118তে চলে আসে আমরা, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধের আপনি কি দিচ্ছেন, মানে প্ররোচনা মানে ষড়যন্ত্রটা কি করেছেন, গোপন করছেন, ষড়যন্ত্রটা গোপন করছেন। যদি অপরাধটা অনুষ্ঠিত হয় তাহলে সাজা কত? 7 বছর। আর যদি অপরাধ অনুষ্ঠিত না হয় তাহলে কত? 3 বছর। মনে আছে?
এবার চলে আসি আমরা কারাদণ্ডযোগ্য অপরাধের প্ররোচনা। কারাদণ্ডযোগ্য অপরাধের প্ররোচনা, যদি অপরাধ ষড়যন্ত্রটা মানে কারাদণ্ডযোগ্য অপরাধের কথা গোপন করছেন আর কি, সরি, যদি অপরাধটা অনুষ্ঠিত হয় তাহলে কত, 4-1, আর অনুষ্ঠিত যদি না হয় তাহলে 8-1। এবার আছে সরকারি কর্মকর্তা 119। সরকারি কর্মকর্তা যদি কারাদণ্ডযোগ্য অপরাধের কোনো তথ্য গোপন করে, ষড়যন্ত্র গোপন করে যা নিবারণ করা তার দায়িত্ব ছিল, তাহলে সাজা হবে ওই অপরাধের সর্বোচ্চ সাজার অর্ধেক, অর্ধেক। আর যদি সেটা মৃত্যুদণ্ডযোগ্য বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য হয়, অপরাধটা অনুষ্ঠিত হোক বা না হোক, সর্বোচ্চ 10 বছর। আর যে কাজের ষড়যন্ত্র গোপন করছে সেটা যদি অনুষ্ঠিত না হয় তাহলে 4/1। এই হলো আমাদের আজকের প্ররোচনা। ধন্যবাদ। দেখি বলেন গীতা রানী কি প্রশ্ন করতে চাইছিলেন, বলেন। স্যার ওই যে একটু রাজনৈতিক প্রশ্ন করব, মানে সমাবেশ নিয়ে, ঠিক আছে? করা বলেন যাবে? বলেন।